কিছু আলোকে গাড়িতে উঠিয়ে দিল। আলো পিছনে বসলো গাড়ির। আলো ভেবেছিল ঈশান হয়তো গাড়িতে ওর সাথে কথা বলতে চাইবে, কিন্তু কোনো কথাই বলল না ঈশান। নিশু বলে দেওয়া ঠিকানায় এসে গাড়ি থামালো। ঈশান এমন নীরবতায় কিছুটা বিস্ময়কর লাগলো আলোর কাছে। গাড়ি থেকে নেমে সৌজন্যমূলক ধন্যবাদ জানিয়ে গেটের ভেতর চলে গেল আলো। রাত 12টা। শ্রাবণ ফোন দিল ঈশানকে। হ্যালো, কিরে পার্টি কেমন এনজয় করলি? ভালো। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কিছু না, এমনি ক্লান্ত লাগছে অনেক। তুই তো সহজে ক্লান্ত হয়ে পড়ার ছেলে না। আজ একটু কেমন জানি লাগছে। শরীর খারাপ নাকি? না না। তাহলে কি ওখানে কিছু হয়েছে? না। আচ্ছা তাহলে রেস্ট নে। একটা ফ্রেশ ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। তুই কি কিছু বলবি? না, একটা থিম নিয়ে কথা বলতে চেয়েছিলাম। বল। না থাক, তুই বরং রেস্ট নে, কাল দেখা হলে সামনাসামনি বলবো। আচ্ছা তাহলে রাখছি, ওকে। রাত 3টায় কিছুতেই ঘুম আসছে না ঈশানের। নিজেকে নিজের মনে অনেক প্রশ্নের উদয় হচ্ছে তার। তার উত্তর সব এলোমেলো হয়ে ভাসছে, যেন তার সামনে মাথাটাও প্রচণ্ড ধরেছে। বিছানা থেকে উঠে এক মগ কফি বানালো ঈশান। তারপর কফি নিয়ে ব্যালকনিতে এসে বসলো। রাতটাও আজ অন্ধকারময়, কিছুতেই স্বস্তি পাচ্ছে না ঈশান। পরের দিন বিকালবেলা আবারও একাডেমিতে হাজির হলো শ্রাবণ। আজ আর অপেক্ষা করতে না, কাউকে কিছু আলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে হলো না। আলোকে সেখানে পেয়ে গেল শ্রাবণ। এই যে ম্যাডাম। শ্রাবণ ডাক শুনে আলো ফিরে তাকালো শ্রাবণের দিকে। আপনি আজকে আবার? গল্পটা যে অসম্পূর্ণ রয়ে গেল। আজ কি বাকিটা শোনার ভাগ্য হবে আমার? আচ্ছা শোনাবো, আজ হাতে সময় আছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম কি করছেন? আমি আপনার চেয়ে বয়সে ছোট হব, তাও আপনি শিল্পী মানুষ বলে কথা। আচ্ছা এত ফর্মালিটি না হলেও চলবে। আচ্ছা তাহলে কি আমরা কালকে জায়গাটা বসবো নাকি অন্য কোথাও? ওইখানে ভালো। আপনি গিয়ে বসুন, আমি আসছি। ওকে ধন্যবাদ। শ্রাবণ গিয়ে বসলো গতকালের জায়গাটা। 10 মিনিট পর আলো এলো সেখানে। বসতে বসতে বলল, বলুন কি জানতে চান? ওই যে আপনার বাবার বিষয়ে এসে থেমেছিলেন। ও আচ্ছা শুনুন তাহলে আমার জীবন কাহিনী। যদি আমি এগুলো কাউকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবুও আজ আপনাকে বলতে ইচ্ছা করছে। তারপর আলো এখন পর্যন্ত যার জীবনের ঘটনাগুলো সব বলল শ্রাবণকে। শ্রাবণ ভাবতো তার জীবনটা হয়তো কষ্টে, তাকে প্রতিদিন অন্যের বাসায় পড়াতে যেতে হয়। ইচ্ছে হলে যে যে কোনো কিছু করতে পারে না। আর এই সেই অনেক সমস্যা। কিন্তু আলোর কথা শুনে নিজেকে অনেকটা বেটার অবস্থানে আছে বলে মনে হলো। আলোর নামের রহস্যটা বুঝতে পারল শ্রাবণ। সত্যি আমি নির্বাক। সমাজ ও মানুষ এতটা অমানবিক হতে পারে তা আমার ভাবা তার বাইরে। আমি নিজেকে অসুখী ভাবতাম, কিন্তু আপনার কথা শুনে এখন মনে হচ্ছে আমার অবস্থান খুব বেশি খারাপ না। আসলে আর কিছু জানতে চান? না, তবে একটা প্রস্তাব আছে। কি? আমি কি আপনার বন্ধু হতে পারি? এখন বলতে পারি না ঠিক, তবে ভেবে দেখতে পারি। ধন্যবাদ ম্যাম। আবার? হ্যাঁ হ্যাঁ, ওকে। সন্ধ্যাবেলা ঈশানের সাথে দেখা করার কথা ছিল শ্রাবণের, কিন্তু আলোর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে ঈশান 2বার ফোন দিয়েছি, ধরেনি শ্রাবণ। আবার ফোন দিল ঈশান। এবার কলটা রিসিভ করলো শ্রাবণ। হ্যালো, কিরে তুই কই? আমাদের না এখন দেখা করার? সরি দোস্ত, একটা কাজে আটকে গেছি, কাল দেখাবে। আচ্ছা। কথা বলা শেষ করে আবার আলোর সামনে এসে বসলো শ্রাবণ। তারপর আর কি বলেন? আমি তো এতক্ষণ থেকে বলছি, আপনার সম্পর্কে তো তেমন কিছু বললেন না। আমার কি মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশোনা শেষের পথে। তারপর পরিবারের দায়িত্ব নেবার জন্য খুঁজতে হবে চাকরি। শখ ফটোগ্রাফি করা। এটা নিয়ে সামনে এগোনোর ইচ্ছে আছে, কিন্তু পারবো কি না জানি না। চেষ্টা করলে অবশ্যই পারবেন। আশাবাদী। আপনার ছবি ওঠার হলে বলবেন। এই ক্ষুদ্র ফটোগ্রাফারকে চেষ্টা করে দেখব ভালো তুলতে পারি কি না। আহা, আমার ওসব তেমন ভালো লাগে না। এটা কি বললেন? কোনো মেয়ের ছবি ওঠাতে ভালো লাগে না এই প্রথম শুনলাম। আমার বন্ধু তো ছবি তোলার জন্য আমাকে পাগল করে ফেলে। ও তাই? তাহলে তো বোঝা যাচ্ছে আপনি ভালো ফটোগ্রাফার। না না, তেমন কিছু না। আচ্ছা অনেকক্ষণ তো হলো, এবার উঠি। আমার একটা টিউশন আছে। ও কোথায়? ওই তো সামনের গলিতে। ও আমিও ওই দিকে যাব, একসাথে যাওয়া যাবে। আচ্ছা চলেন। চারিদিকে একটু একটু আধার ঘনিয়ে আসছে। শ্রাবণ ও আলো চলছে পাশাপাশি। সামনে একজন ঝালমুড়িওয়ালাকে দেখা গেল। শ্রাবণ আলোকে জিজ্ঞাসা করলো, ঝালমুড়ি খাবেন? হ্যাঁ খেতে পারি, দাঁড়ান নিয়ে আসছি। আচ্ছা, নাগামরিচ থাকলে দিতে বলেন। বেশি ঝাল খান? কিছুক্ষণ পর ঝালমুড়ি নিয়ে ফিরে আসলো শ্রাবণ। একটা কাগজের ঠোঙ্গা এগিয়ে দিয়ে আলোর দিকে আর বলল, মরিচ দেখে খান। আলো মরিচ না দেখে খাওয়া শুরু করলো। অবাক হলো শ্রাবণ। এত ঝাল কেউ খায়? ঝাল লাগছে না? না, এর চেয়ে বেশি ঝাল আমি খেতে পারি। বলেন কি? চলুন যাওয়া যাক। ঝালমুড়ি খেতে খেতে আবারও পাশাপাশি হাঁটতে শুরু করলো শ্রাবণ ও আলো। কিছুক্ষণ পর আবারও ফোন বেজে উঠলো শ্রাবণ। ফোন বের করে দেখলো দিয়া কল করেছে। একটু সরে কলটা রিসিভ করলো শ্রাবণ। হ্যালো, কোথায় তুই? পড়াতে যাচ্ছি। আজ বাদ দে। কেন? আমি আজ রান্না করেছি, সবাইকে আসতে বলছি। ওরা
আসছে, তুই আয়, জমিয়ে আড্ডা হবে। তুই কি রাঁধবি তা আমার জানা আছে, এসে দেখ। সরি রে, আজ আসতে পারবো না, মানে পরে কল দিচ্ছি, রাখি বলে ফোন কেটে দিল শ্রাবণ। শ্রাবণ না শুনে মন খারাপ হয়ে গেল দিয়ার। কি হলো, স্পেশাল কেউ ফোন দিচ্ছে নাকি বারবার? না না, তেমন কিছু না, ফ্রেন্ড একটা। ও, তারপর বলুন, আর কি বলবো, যা ইচ্ছে। খুঁজে পাচ্ছি না তেমন কিছু। ও, তা আপনার ভাবনার কি শেষ হলো? কিসের? বন্ধু বানানোর? না, আর একটু সময় লাগবে। ও, এই তো আমার স্টুডেন্টের বাসা। আজকে কি কোনো কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে চলে যাবেন? শ্রাবণের কথা শুনে একটু চিন্তায় পড়ে গেল আলো। কিছুক্ষণ ভেবে শ্রাবণের সামনাসামনি এসে আলোর বলল, মোবাইল নাম্বারটা দিন। শ্রাবণ নিজের মোবাইল ফোন পকেট থেকে বের করে এগিয়ে দিল আলোর দিকে। তারপর আলো নিজের নাম্বার ডায়াল করে শ্রাবণের ফোন থেকে। ধন্যবাদ শ্রাবণ, আচ্ছা আসি বলে চলে গেল আলো। ঈশান, নিলয়, প্রমি সবাই উপস্থিত দিয়ার বাসায়। দিয়া আজকে একটি ইটালিয়ান আইটেম রান্না করছে। সবাই সেটা খাবার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু শ্রাবণ এখনও এলো না, তার জন্য অপেক্ষা করছে। কিরে ঈশান, শ্রাবণ কোথায়? প্রমি, জানি না। ঈশান, তোর সাথে না প্রতিদিন সন্ধ্যা দেখায়, আজও বললো কি কাজ আছে। দিয়া তোকে কি বলেছে? ব্যস্ত বলল, তারপর আবার বলল পরে ফোন দিবে, আর ফোন দিল না দিয়া। হঠাৎ কি এত ওর বিশেষ বিশেষ কাজ শুরু হলো? হয়তো ওই পেইন্টারের পিছনে পড়ে আছে। হা হা। নিলয়, পেইন্টার আবার কে? দিয়া। ওই যে সেদিন এক্সিবিশনে একটা পেইন্টের দিকে চেয়েছিল, ও আমাকে বলেছিল একটা ফটোগ্রাফি কম্পিটিশন আছে, সেটা নিয়ে অনেকটা সিরিয়াস দেখেছিলাম, তাই নিয়ে হয়তো আছে। ঈশান, বুঝলাম, কিন্তু তোকেও আজকে একটু অন্যরকম লাগছে, কি ব্যাপার রে ঈশান? প্রমি, আমাকে আবার কেমন লাগবে? আই এম ওকে। তোদের কি ব্যাপার স্যাপার বাপু ঠিক বুঝি না। শ্রাবণ আর বার ফোন দিল, কর্ত দিয়া। নিলয়, তাই করি। বেশিক্ষণ দেরি করলে আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি খেয়ে ফেলবো। দিয়া আবার ফোন দিল শ্রাবণকে। হ্যালো, কিরে, তুই কি আসবি না? আমি টিউশনে আছি রে। কতক্ষণ লাগবে? আরও 30 মিনিট। ভালো, এখানে সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছি, আর তুই? সরি দোস্ত, খাওয়া দাওয়া কর, আড্ডা দে, আমি শেষ করে আসছি। যেম তোর যেমন ইচ্ছা বলে রাগে ফোন কেটে দিল দিয়া। কি বলল শ্রাবণ? প্রমি, ওর আসতে দেরি হবে, আমি আর অপেক্ষা করতে পারবো না, যা খাবার নিয়ে আয়। দিয়া মুখ ভার করে খাবার আনতে রান্নাঘরের দিকে গেল। দিয়া তৈরি আইটেম দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু এর স্বাদ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে প্রমি আর ঈশানে। দেখতে তো সুন্দর লাগছে, খাওয়া যাবে কি নাকি রে? দিয়া, খেয়েই দেখ। ঈশান, তুই আগে খা, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমিও চাই না, তুই আগে খা। ঈশান, কি শুরু করলি তোরা? আমাকে, আমি আগে খাচ্ছি। নিলয়, গতকালের কথা ভুলে গেলি নিলয়? প্রমির কথা শুনে আগ্রহ কমে গেল নিলয়ের, তবু খাবারটা টেস্ট করার জন্য নিজে একটা প্লেট হাতে নিল। বাহ, ভালোই হয়েছে নিলয়, তার মানে নিশ্চয়ই ঝাল নেই। প্রমি, তোরা তো ঝালের প্রয়োজন হলে বাসায় গিয়ে নাগামরিচ আছে, এনে খা। দিয়া, ঈশান এবার মুখে বলে দিল খাবারটা ভালোই বানিয়েছিস। ভালোই লাগলো, ভালো। আগে যা যা শোনালি, দীর্ঘশ্বাস টেনে বলল দিয়া। দিয়ার কথায় একসাথে হেসে উঠল সবাই। প্রায় 1 ঘন্টা পর শ্রাবণ এসে উপস্থিত দিয়াদের বাসায়। এখন আর আসার কি প্রয়োজন ছিল? দিয়া, সরি ইয়ার, লেট হয়ে গেল। দেখি কি বানিয়েছিস, দে, মুখে দেওয়া যায় কি না। সব আমরা খেয়ে ফেলেছি প্রমি, তুই যে পেটু খাবি তো। দিয়া উঠে গিয়ে শ্রাবণের জন্য রাখা প্লেটটা এনে দিল। খাবার মুখে দিয়ে শ্রাবণ বলল, এসব কবে শিখলি? শিখেছি। ভালো, ধন্যবাদ। বাহ, ভালো ফর্মালিটি শিখেছিস দেখছি। কিরে শ্রাবণ, সন্ধ্যাবেলা কোথায় ছিল? একটু ব্যস্ত ছিলাম। ও, পড়ানো থেকে বেরিয়ে আলোকে একটি মেসেজ দিয়ে রেখেছিল শ্রাবণ। কিছুক্ষণ পর সেটার উত্তর এলো। সবার সামনে থেকে মেসেজে ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণ। পমি বিষয়টা লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, কিরে শ্রাবণ, এমন ঘাটছিস ফোনে? একটু আগেই তো এলি, আবার ফোন নিয়ে শুরু হয়ে গেলি। একটা জরুরি বিষয়, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। সরি ইয়ার, তোরা আড্ডা দে, কাল দেখাবে বলে উঠে চলে গেল শ্রাবণ। দিয়া তখনও রান্নাঘরে। দিয়েকে বলে যায়নি সে শ্রাবণের এমন ব্যবহারে ভাটা পড়ল সবার আনন্দ আড্ডায়। দিয়া বাসা থেকে বেরিয়ে আলোকে কল দিয়ে লো শ্রাবণ। কথা বলতে বলতে এগিয়ে চলল বাসার উদ্দেশ্যে। আলো শহরে আসার পর কোনো ছেলের সাথে বন্ধুত্ব করেনি। কীরকম একটা ভয় সংকোচ কাজ করতো তার মনে গ্রামের সেই ঘটনার পর থেকে। কিন্তু নিলয়ের সাথে কথা বলার বেশ উৎসাহ খুঁজে পাচ্ছিল আলো। ভালোই লাগছিল মুহূর্তগুলো। কিছুদিন পর আলো ও শ্রাবণের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠছিল। দেখাও হয়েছে বেশ কয়েকবার এই একাডেমিতে। কিন্তু এখনও আলোর সম্পর্কে নিজের ফ্রেন্ডদের কিছু বলেনি শ্রাবণ। আলোর ব্যক্তিগত গুণ, কথা সব কিছুই ভালো লাগতো শ্রাবণের, কিন্তু তাও যেন তার মনের মধ্যে কোথাও একটা সংকোচ কাজ করতো। আলোর বাসায় রাস্তা দিয়ে ঈশানের বাসা, তাই পরপর 2 দিন রাস্তায় ঈশানের সাথে দেখা হয়েছে আলোর। আলো ভাবছে ছেলেটা কি তাকে ফলো করছে, কিন্তু দেখা হলে আলোর সাথে কোনো কথা বলার চেষ্টা করেনি ঈশান।
একদিন রাতে শ্রাবণ আলোকে ফটোগ্রাফির প্রস্তাব দিয়ে ফেলল। আলো প্রথমে না করলে শ্রাবণের কম্পিটিশনের প্রতি এতটা উৎসাহ ভাবনা দেখে এক পর্যায়ে রাজি হয়ে গেল। তখন শরৎকাল ছিল, তাই শ্রাবণের সিদ্ধান্ত নিল কাশবনে ফটোশ্যুট করবে। পরের দিন শ্রাবণের কথা মতো হালকা নীল রঙের মধ্যে লাল সুতার কাজ করা জামদানি শাড়ি পরে আসলো আলো। শ্রাবণ তাকে নিয়ে গেল শহরের বাইরে একটি নদীর তীরে। সারা তীর জুড়ে শুভ্র কাশফুলের মেলা, লম্বা হাতে তারা যেন আকাশ ছুঁতে চাইছে। আলো কখনো বাইরে ঘোরাঘুরি হয়নি, এই প্রথম সে শহরের বাইরে এলো, তাও শ্রাবণের সাথে। শ্রাবণের প্রতি ওর এত দিনে কিছু বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে, তাই এই মুহূর্তে অনেক বেশি ছিল আলোর কাছে। একটা নৌকা ভাড়া করলো শ্রাবণ, তারপর সমস্ত নৌকায় ছিটিয়ে শিউলি ফুল। এত সুন্দর লাগছিল পানিতে ভাসমান নৌকাটি। অবাক হয়ে শুধু দেখছিল আলো। শিউলি কোথায় পেলে শ্রাবণ? আলো: আসার সময় নিয়ে এসেছি। পছন্দ তোমার? হুম, খুব পছন্দ। এখন যাও, একগুচ্ছ কাশফুল হাতে নিয়ে নৌকায় উঠে পড়ো। তুমি যাবে না? যাবো তো, তুমি আগে ওঠো। শ্রাবণ একগুচ্ছ শুভ্র কাশফুল আলোর হাতে ধরিয়ে দিল। তারপর আলো নৌকায় উঠতে চেষ্টা করলো, কিন্তু এক পা দিতেই সামনে এগিয়ে গিয়ে নৌকার ভারসাম্য হারিয়ে ফেললো আলো। চেষ্টা করেও ধরতে পারলো না আলোকে। পানিতে পড়ে ভিজেই গেল আলো। তারপর নিজেই উঠে এলো আবার নৌকোতে। এরপর শ্রাবণ নৌকো উঠে মাঝিকে নৌকো ছেড়ে দেওয়ার জন্য ইশারা করলো। শ্রাবণের সামনে ভিজে কাপড়ে অনেকটা বিব্রত পরিস্থিতিতে পড়ে গেল আলো। শ্রাবণ বুঝতে পেরে আলোকে স্বাভাবিক করার জন্য বলল, ভিজে কাপড়ে ফটোশ্যুট ভালোই হবে মনে হচ্ছে। আলো কিছু বলল না, অন্যদিকে মুখ ভাগ করে তাকিয়ে রইল। নৌকার এক মাথায় বসে ভেজা শাড়ি, ভেজা কাশফুল, শিউলি বিছানো নৌকায় আলোর অভিমানী লুকটা বেশ অন্যরকম লাগছে। আর কোনো কথা না বলে ছবি তুলতে শুরু করলে শ্রাবণ। কি করছো? এই অবস্থায় ছবি তুলছে কেন? আলো: থিমটাই সুন্দর দেখাচ্ছে, যেভাবে ছিলে সেভাবে বসে থাকো, কোনো কথা বলো না। আলো বাধ্য মেয়ের মতো শ্রাবণ যা যা বলল করতে শুরু করলো। একবার এদিকে বসে আর একবার ওদিকে। আলোর অনেকটা অস্বস্তি লাগছিল, তাও শ্রাবণ ওর ছবি তোলায় বেশ আগ্রহ দেখে ভালো লাগলো ওর। নৌকা চলতে চলতে মাঝ নদীতে চলে এলো। চারপাশে অনেক বাতাস বইছে। আলো আস্তে আস্তে শুকাতে শুরু করলো আলোর কাপড়। শ্রাবণ এখনও ছবি তোলায় ব্যস্ত। অনেক তো ছবি তুললে, এখন একটু বসে প্রাকৃতিক দেখো, কত সুন্দর লাগছে চারপাশটা। আলোর কথায় ক্যামেরা নামিয়ে আলোর পাশে এসে বসলো শ্রাবণ। তারপর ছবিগুলো দেখাতে লাগলো আলোকে। অসাধারণ হয়েছে প্রতিটা ছবি। নিজের এমন ছবি দেখে অবাক হয়ে গেল আলো। একটা 1 ঘন্টা 30 মিনিট নৌকা ভ্রমণের পর তীরে ফিরে এলো আলো ও শ্রাবণ। এতক্ষণ মনে শ্রাবণের আলোর হাজারখানেক ছবি তুলে ফেলেছে। এমনি মনে হচ্ছে আলোর চেয়ে শ্রাবণ কিছুক্ষণ ওর পাশে বসে নৌকা ভ্রমণটা উপভোগ করুক, কিন্তু তা হলো না। ছবি নিয়ে এতটাই উৎসাহ ছিল যে আর কিছু খেয়াল ছিল না। তীরের কাশবনে এসে আরও কিছু ছবি তোলালো শ্রাবণ। তারপর তারা যাত্রা শুরু করলো শহরের উদ্দেশ্যে। গাড়িতে শ্রাবণ ও আলো পাশাপাশি বসেছিল। শ্রাবণের ক্যামেরায় ছবিগুলো বারবার দেখছে। এক পর্যায়ে শ্রাবণ আলোর হাত ধরে বলেছিল, অনেক অনেক ধন্যবাদ তোমায়। আচমকা এমন হাত ধরায় চমকে উঠল আলো। কি বলবে কিছু খুঁজে পেল না। শ্রাবণ দেখলো আলো কাঁপতে শুরু করছে। সাথে সাথে হাত সরিয়ে নিল শ্রাবণ। বলল, সরি, আমি আসলে ওভাবে কিছু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আলো সন্ধ্যার পর শ্রাবণকে ফোন দিল ঈশান। হ্যালো ঈশান। হুম, কোথায় তুই? এই তো আছি বাইরে, জরুরি দরকার আছে, ক্যামেরা নিয়ে আয় তাড়াতাড়ি। কী দরকার? এলেই বুঝবে, আগে আয়। আচ্ছা আসছি, তুই কোথায়? আমাদের আড্ডার জায়গায় আছে, আয়। আচ্ছা। 20 মিনিট পর শ্রাবণ এসে উপস্থিত ঈশানের কাছে। কিরি, এত জরুরি দরকার? শ্রাবণ: বাইকে উঠে পর, একটা জায়গায় যেতে হবে। এখন কোথায় যাবি? একটা বিয়ের অনুষ্ঠানে। এখন আবার কার বিয়ে? আমার এক আন্টি। তুই যা, আমি যেতে পারবো না। আরে তোকেই তো দরকার। কেন? ওরা যে ফটোগ্রাফারকে আসতে বলেছিল সে হঠাৎ না করে দিয়েছে। এখন আর কাউকে পাওয়া যাচ্ছে না। আমি সারাদিন বাইরে ছিলাম, অনেকটা ক্লান্ত। তার উপর স্টুডেন্ট দুইটারই পরীক্ষা। আজ কিছু বাদ দেওয়া যাবে না। মাত্র 2 ঘন্টা লাগবে, চলে আয় না। না রে, তুই বরং ক্যামেরা নিয়ে যা, তুইও তো ভালো ছবি তুলতে পারিস। পরে আমায় ক্যামেরা দিয়ে দিস। আচ্ছা তাহলে আর কি করা, দে ক্যামেরা। শ্রাবণের ক্যামেরাটা ঈশানের কাছে দিয়ে দিল আর ঈশান তারপর চলে গেল বিয়ে বাড়িতে। টিউশনে আসার পর হঠাৎ শ্রাবণের খেয়াল হলো আলোর সব ছবি ক্যামেরা আছে। সে কেন মেমোরিটা খুলে ঈশানকে দিল না? তাড়াহুড়ায় খেয়াল ছিল। যাই হোক, এখন আর কি করা। ঈশান তো বলেছিল 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর ক্যামেরাটা নিয়ে আসতে পারবে। 2 ঘন্টা পর ঈশানকে ফোন করলো শ্রাবণ, কিন্তু কল রিসিভ করলো না ঈশান। পরপর 5 বার ঈশানের নাম্বার ডায়াল করার পর কোনো আনসার পাওয়া গেল না উপাস থেকে। চিন্তায় পড়ে গেল শ্রাবণ। প্রায় 1 ঘন্টা পর কল ব্যাক করলো ঈশান। হ্যালো ঈশান, কোথায় ছিলি তুই? এত কল দিলাম। সরি রে, মোবাইল আমার পাশে ছিল না। এখানে একটা সমস্যা আছে। কী সমস্যা? পাত্রপক্ষরা যৌতুক নিয়ে ভেজাল করেছে। ও, এখন কি মিটে গেছে? হুম,
এখন আবার অনুষ্ঠান শুরু হয়েছে, তুই কখন আসবি তাহলে? আমার বোধহয় আজ আর আসা হবে না রে। কেন? শহর থেকে 10 কিমি দূরে আছি, আর বিয়ের অনুষ্ঠান এখনও বাকি, কিভাবে আসবো বল? ক্যামেরা আমার খুব দরকার ছিল, আজ কাল সকালে দিয়ে দেবো। কোনোভাবেই কি আসতে পারবি না? মনে হচ্ছে না রে, পারবো না। আচ্ছা তাও একটু আসার চেষ্টা করিস, তোর কি এমন প্রয়োজন আছে? আছে। আচ্ছা জানাবো পরে আসতে পারবো কিনা। আচ্ছা রাখি। 1 ঘন্টা পর শ্রাবণ আবার ফোন দিয়ে ঈশানকে জিজ্ঞাসা করলো ফিরতে পারবো কিনা, কিন্তু ঈশান জানলো না পারবে না। ঈশান অবাক হলো, এটা ভেবে যে ক্যামেরা দিয়ে এক রাতে কী করে ফেলবে শ্রাবণ, এত উতলা হচ্ছে। সব কিছু শেষ করে ক্লান্ত হয়ে ঘুমাতে এলো ঈশান। যাই হোক, তার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা হয়েছে, একটু আরামে ঘুমা যাবে। হঠাৎ পাশে রাখা ক্যামেরাটার দিকে চোখ পড়লো ঈশানের। তারপর ছবিগুলো দেখতে লাগলো এক এক করে। তার তোলা সবগুলো ছবি পরে একটি মেয়ের ছবি ভেসে উঠলো ক্যামেরাতে। ছবির এক পাশ থেকে তোলা, তাই চেহারাটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব চেনা কেউ লাগছে ঈশানের কাছে। তারপর পরের ছবিতে গিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল ঈশানের। এ কাকে দেখছে সে? প্রায় 2 ঘন্টা পর আলোর ছবিগুলো একটার পর একটা দেখলো ঈশান। শ্রাবণের সাথে আলোর পরিচয় কীভাবে? আর শুধু পরিচিত হয়ে কেউ কি এরকম ছবি তোলায় কাউকে দিয়ে? শ্রাবণ তো আলোর কথা কখনো বলেনি কাউকে। কেন বললো না? কী সম্পর্ক ওর সাথে আলোর? এই সময় প্রশ্নগুলো রাতে ঠিকমতো ঘুমাতে দিল না ঈশানকে। অনেকবার ভেবেছিল শ্রাবণকে ফোন করে জিজ্ঞাসা করবে, কিন্তু আবার মনে হলো এতদিন যেহেতু শ্রাবণ বলেনি, এখনও পরিষ্কার উত্তর পাওয়া যাবে না। এর চেয়ে সরাসরি কথা বলাটাই উত্তম হবে। আলো ছবিগুলো থেকে চোখ সরাতে পারছিল না। ঈশান ইচ্ছে হচ্ছে সবগুলো ছবি নিজের কাছে রেখে দিতে, কিন্তু তা করা ঠিক হবে না। অন্যের ছবি পারমিশন ছাড়া নেওয়া ঠিক নয়। তাও মন মানল না ঈশানে। ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নিজের ফোনে কপি পেস্ট করে রাখলো সব। রাতের খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস আলোর, কিন্তু আজ আর কিছুতেই ঘুম আসছে না। বারবার বিকেলবেলা সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। শ্রাবণের সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আজ আর শ্রাবণ তেমন ফোন দিল না। আসার পর শুধু একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল বাসায় ঠিকমতো ফিরছি কিনা। তারপর আর কোনো খবর নেই। আলো ভাবলো নিশ্চয়ই ছবিগুলো দেখছে শ্রাবণ আর কাজ করেছে সেগুলোতে, কিন্তু ছবিগুলো কি আলো নিজে দেখবে না? শ্রাবণ তো সেগুলো সোশ্যাল অ্যাপে দিতে পারতো আলোকে। একবার কি ওকে ফোন দিয়ে বলবো দেওয়ার কথা? এসব ভাবতে ভাবতে ফোন দিয়েই দিল। হ্যালো শ্রাবণ, কি করছো? আলো: এই তো ঘুমাতে আসলাম। তুমি এখনও ঘুমাইনি? না, ঘুম আসছে না। কেন? জানি না। ও, আমাকে ছবিগুলো দিলে না? কাল বিকেলে দেখা হলে দিব। আচ্ছা, ঘুমানোর চেষ্টা করো, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি, আর সব কিছুর জন্য আবারও থ্যাঙ্কস আলো। ইটস ওকে। সকাল 8টার দিকে ফোন দিয়ে ঈশানকে ঘুম থেকে তুলল শ্রাবণ। হ্যালো। ঘুম ঘুম কোনটা বলল ঈশান। এখনও উঠিসনি? তাড়াতাড়ি শহরে আয়, আমার ক্যামেরাটা দরকার। আচ্ছা আসছি 10টার মধ্যে। ওকে। শ্রাবণ ক্যামেরা নিয়ে এত ইমার্জেন্সি অবাক করলো ঈশানকে। এর আগে অনেকবার শ্রাবণের ক্যামেরা নিয়েছে, সে কখনো শ্রাবণ এমন করেনি। ক্যামেরাটাতে শ্রাবণকে গিফট করেছিল ওর জন্মদিনে ঈশান, দিয়া, নিলয় আর প্রমি মিলে। খুব খুশি হয়েছিল সেদিন শ্রাবণ। নিজের কোনো কথাই কখনো ঈশানের কাছে লুকিয়েছে বলে মনে হয় না। সেই শ্রাবণ যেন হঠাৎ কেমন হয়ে গেল। রাত 10টায় একটি কফি শপে ঈশানের জন্য অপেক্ষা করছিল শ্রাবণ। ঈশান সেখানে পৌঁছালো 10টা 10 মিনিটে। তারপর ক্যামেরা শ্রাবণের দিকে এগিয়ে দিতে বলল, কিরে হঠাৎ এত তোর ক্যামেরায় ইমার্জেন্সি কাজ পড়ে গেলো? বললাম না কম্পিটিশন, ওটার জন্য। ও, একটা মেয়েকে ছবি দেখলাম। কে রে মেয়েটা? সবগুলো দেখেছে? কেন, দেখা উচিত হয়নি? না তা বলিনি। ও আলো, আমার বন্ধু। তোর কবেকার বন্ধু? কই, আগে তো কখনো বলিসনি। কয়েকদিন হলো পরিচয় হবে, তোকে বলবো বলবো করে বলা হয়নি। ও, তা তোকে নিয়ে ফটোশ্যুট করিয়েছে নাকি? না না, আমি অনুরোধ করেছি ছবি তোলার জন্য। কেন? বলেছিলাম না একটু ভিন্ন থিমে চিন্তা করছি, একটা ছবি দেখাই তোকে, দেখ তো এটা কেমন লাগে। শ্রাবণ ক্যামেরা থেকে আলোর শাড়ি একটি ছবি ভেজা শাড়ির একটি ছবি দেখালো ঈশানকে। লাল নীলের ভেজা জামদানি শাড়ির নৌকায় এক মাথায় অভিমানী চোখে এক তরুণী তাকিয়ে আছে নদীর স্বচ্ছ জলের দিকে। খোলা নীল আকাশের স্বচ্ছ প্রতিবিম্ব নদীর জলে ফুটে উঠেছে অনেক সুন্দর ভাব। দূরে নদীর তীরে দেখা যাচ্ছে সারি সারি সবুজ গাছপালা। তরুণীর হাতে একগুচ্ছ শুভ্র কাশফুল, চারিপাশে ছড়ানো অসংখ্য শিউলির ছবির সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ছবিটা, কিন্তু এটা ক্যাপশনে যাবে না, কম্পিটিশনে যাবে, এটা ঠিক ভালো লাগছে না ঈশানের কাছে। কারণ ভেজা শাড়ির পেছনে আলোর পেটের এক পাশটা দেখা যাচ্ছে খানিকটা। যদিও এসব যুগের খুব স্বাভাবিক বিষয়, তবুও পাবলিক প্লেসে সবাই দেখবে, এটা ভাবতে ভালো লাগছে না ঈশানের। কিন্তু এসব বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই তার। কিরে, কেমন ছবিটি? কিছু বলছিস না যে? ভালোই, কিন্তু আবার কি?
আরও তো সুন্দর সুন্দর ছবি আছে দেখলাম। কিন্তু এটাই বেস্ট হবে, এডিটিং করলে পুরো অস্থির লাগবে। তুই যা ভালো বুঝিস তা। কোথায় হলো এই মেয়েটার সাথে পরিচয়? ওই যে একাডেমি এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, আর একটা পেন্টিংয়ের আমার মনে ধরেছিল। এই সেই পেন্টিংয়ের শিল্পী। ওই পেন্টিং ইনি এঁকেছেন? দেখে তো বোঝা যায় না। আচ্ছা আমি আসি রে, কফি খেয়ে যা। না রে তুই খা, আমার অনেক কাজ আছে। আচ্ছা তাহলে। কফি শপ থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল ঈশান। মাঝরাতে হঠাৎ লোকজনের ভিড় দেখে ভাই এক পাশ দাঁড় করিয়ে এগিয়ে গেল ভিড়ের মাঝে। লোকজনকে সরিয়ে ভেতরে দেখলো একজন বয়স্ক ভদ্রলোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছে। একটি মেয়ে ওনার চোখে মুখে জল ছিটানো, জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। প্রথমে মেয়েটির মুখ ঠিকমতো দেখতে পায়নি ঈশান। আর একটু সামনে এগিয়ে যেতে দেখতে পেল মেয়েটি আর কেউ নয়, আলো। অনেকক্ষণ চেষ্টা পরে পরে জ্ঞান ফেরানো গেল না লোকটা। তারপর আলো তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য আশেপাশে লোকজনের সাহায্য চাইল, কিন্তু কেউ এগিয়ে এলো না। অবশেষে সাহায্য করতে এগিয়ে এলো ঈশান। একটা গাড়ি ডেকে আলো ও ঈশান ধরাধরি করে লোকটাকে একটি হাসপাতালে নিয়ে গেল। তারপর ঈশান ওনার চিকিৎসার সব ব্যবস্থা করলো। 1 ঘন্টা পর মোটামুটি সুস্থ হয়ে উঠল ভদ্রলোক। এতক্ষণ আলো ও ঈশান লোকটার পাশে বসেছিল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি। ছোটাছুটিতে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল আলোকে। ঈশান একবার চাইছিল আলোকে কিছু খাবার অফার করতে, কিন্তু পরক্ষণে আবার কী ভেবে বলল না কিছু। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল যে ওনার এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে। ঈশান ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, চাচা আপনার বাসা ঠিকানা বলতে পারেন? হ্যাঁ সূচক মাথা নাড়ানো ভদ্রলোক। তারপর আস্তে আস্তে ঈশানকে নিজের ঠিকানা বলে দিলেন। আলো ও ঈশান ওনাকে বাড়ি পৌঁছে দিলেন। ওদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন ভদ্রলোক। আলো খেয়াল করলো ভদ্রলোকের বাসায় কেউ নেই। উনি বেশ অসুস্থ। বাসার কাউকে তো ডাক্তার যা বলেছে তার ওষুধপত্র সব বুঝিয়ে দিতে হবে। তাই আলো জিজ্ঞাসা করলেন, আপনার বাসায় কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই? আমি একাই থাকি। এই বয়সে একা কিভাবে? ছেলে মেয়ে স্ত্রী আপনার কোথায়? সবাই যার যার মতো চলে গেছে বলে দীর্ঘশ্বাস ফেলল ভদ্রলোক। কোথায় গেছে? স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। 2 ছেলে ছিল, বড় বউ নিয়ে বিদেশ চলে গেছে। আমার কোনো খোঁজ খবর নেয় না। আর ছোটজন দিন দিন খারাপ পথে এগোচ্ছে। ইচ্ছে হলে বাসায় আসে, নয়তো না। বলেন কি? তাহলে খাওয়া দাওয়া হয় কিভাবে আপনাদের? মহিলা একজন এসে রান্না করে দিয়ে যায়। আজকে ওই অবস্থা কিভাবে হলো? ঈশান, সব আমার কপাল বাবা। জীবনে অনেক পাপ করেছি, তার ফল ভোগ করেছি এখন। এই অবস্থা আমার ছেলেটাই করেছে। ওকে বুঝি বাসায় আনতে গিয়েছিলেন, কিন্তু আমাকে সবার সামনে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয় বলে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। ঈশান কি বলবে খুঁজে পেল না। এতটা অমানুষ কেউ হয় কিভাবে? আপনি অসুস্থ, এখন আপনার দেখাশোনা কে করবে তাহলে? আগে এসব বললেন না কেন? তাহলে তো হাসপাতালে থাকার ব্যবস্থা করে যেত। আমার আর ভালো হওয়ার ইচ্ছে নেই মা, মরে গেলেই যেন শান্তি পাই। এভাবে কেন বলছেন? আপনি বরং আমার সাথে চলুন। আমাদের বাসায় 2 দিন থেকে সুস্থ হওয়ার পর এখানে আসবেন। না মা, তোমাদের আবার আমার জন্য অসুবিধায় পড়তে হবে। আলোর মানবিকতা দেখে খুব ভালো লাগলো ঈশানকে। সত্যি মেয়েটা অনেক ভালো। ছবিও দারুণ আঁকে, তা জানা ছিল না। নিশু এ ব্যাপারে তো কিছুই বলল না। যাই হোক, আজ আবার এক্সিবিশনে গিয়ে ছবিটা ভালো করে দেখে আসবে, এই ভাবলো ঈশান মনে মনে। ভদ্রলোক প্রথমে আলোদের বাসায় যাবার জন্য রাজি না হলে আলো ওনাকে রাজি করিয়েই ছাড়লো। আমি কি আপনাদের পৌঁছে দেবো ঈশান? না আমি একাই পারবো। আলো, বুঝেছি। তোমাকে কত টাকা খরচ হয়েছে বাবা হাসপাতালে? ভদ্রলোক, ও কিছু না, এসব ফেরত দিতে চেয়ে কষ্ট দিবেন না। আপনি আমার বাবা বা বয়সী, এইটুকু করতে পেরে আমার ভালোই লাগছে। আমার ছেলেগুলো যদি তোমার মতো হতো বাবা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আলো ভদ্রলোককে নিয়ে বাসায় আস্তে আস্তে দুপুর পেরিয়ে গেল। খিদে পেয়েছে খুব। আজ এক্সিবিশনের চূড়ান্ত ধাপে কোনো পেন্টিং যাচ্ছে তার রেজাল্ট, তাই সকাল সকাল যেতে চাইছিল আলো, কিন্তু এখন মনে হচ্ছে আজ আর যাওয়া হবে না। বাসায় কি রান্না হয়েছে কে জানে, ভদ্রলোককে তো খাওয়াতে হবে। কলিং বেল বাজানোর পর আলোর মা দরজা খুলল। মা দেখো, একজনকে কে নিয়ে এসছে। আলো, কে? জিজ্ঞাসা করতে আলো পিছনে তাকাতেই চমকে উঠল আলোর মা। ঈশানের খুব খিদে পেয়েছে, তাই একটু আগে রেস্টুরেন্টে লাঞ্চ করে বাইক যেখানে রেখে এসেছিল সেখানে গেল, কিন্তু তার বাইক খুঁজে পেল না। সাথে সাথে শ্রাবণকে ফোন দিল। শ্রাবণ ঘটনাস্থলে পৌঁছালো 20 মিনিট পরে। কিভাবে হলো? শ্রাবণ সব কিছু শ্রাবণকে বলার পর শ্রাবণ বলল, মেয়ে দেখে কি মাথা ঠিক ছিল না? এমন বোকামি করলি? মেয়ে দেখার কি, যা তা কথা বলছিস? হা হা, যা গেছে তার আশা করে লাভ নেই। থানায় একটা জিডি তারপর নতুন বাইক কেনার প্রস্তুতি নে। তোর তো আবার বাইক ছাড়া চলে না। এক্ষুনি কিনবি? চল এক্ষুনি। আয়। আচ্ছা, যেমন তোর মর্জি। আলো দেখলো ওর মা আর ভদ্রলোক দুজনে একে অপরকে দেখে চমকে গেছেন। তার মানে কি ওরা পূর্ব পরিচিত? মা, তুমি ওনাকে চেনো নাকি? আলোর মা প্রথমে কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে গেলেন। কি হলো মা, এভাবে চলে গেলেন কেন? আপনি কি চেনেন মাকে? আলো কথাটা বলার পর ভদ্রলোকের চোখের জল দেখা গেল। উনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আলো,
আপনি কি করে জানলেন? লোকটা আবারও কান্নায় ভেঙে পড়লেন। আলো ওনাকে ভেতরে নিয়ে এসে বসালো। তারপর দরজা লাগিয়ে দিয়ে আবার ওনার কাছে গিয়ে বললেন, আপনি এভাবে কান্না করছেন কেন? আর আমাকেই বা কিভাবে চিনলেন? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ সবটা খুলে বলুন। আমি তোমার হতভাগা বাবা, মা। তুমি আমাকে মাফ করে দাও বলে লোকটা হাত জোর করে আলোকে সামনে। হঠাৎ এমন কথা শুনে চমকে উঠল আলো। দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়ল চেয়ারে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আলোর বাবা নিজের করা কর্মের জন্য আলো ওর মার কাছে ক্ষমা চাইলেন এবং তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু এই প্রস্তাবে আলোর মা রাজি হলেন না। তিনি বললেন তাদের ছাড়াছাড়ি অনেক আগেই হয়ে গেছিল, বর্তমান আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। এই শেষ বয়সে এসে নতুন করে কিছু ওনার চাওয়ার নেই। তবে আলো যদি চায় ওর বাবার সাথে থাকতে পারে। যে মা এতদিন কষ্ট করে আলোকে বড় করেছে তাকে ছেড়ে যাওয়ার কথা আলো ভাবতে পারে না। তবে বয়স্ক লোকটা অসুস্থর অবস্থা, তার উপর হাজার হোক নিজের বাবা বলে আলো ওনাকে নিরাশ করতে পারল না। মাঝে মাঝে ওনার কাছে যাবে বলে দিল। ঈশার নতুন বাইক কেনার পর শ্রাবণ বলল, কোথায় ঘুরতে যাবি? না রে, কাজ আছে আজকে একটা। আচ্ছা, তাহলে তোকে বাসায় নামিয়ে দেশে? না, অন্য একটা কাজ আছে, তুই বাসায় চলে যা। আচ্ছা। বিকেলবেলা শ্রাবণ আলোকে এক্সিবিশনে আসার জন্য ফোন দিল, কিন্তু আলো জানালো সে আজ আসতে পারবে না, বাসায় কিছু সমস্যা হয়েছে। শ্রাবণ যেন চূড়ান্ত পর্যায়ে কোনো পেন্টিং গিয়েছে তা আলোকে জানায়। শ্রাবণ আচ্ছা বলে ফোন রেখে দেয়। রেজাল্টের অপেক্ষা করতে থাকে। চূড়ান্ত পর্যায়ে 5টা পেন্টিং সিলেকশন করা হলো। এর মধ্যে আলোর পেন্টিংও স্থান পেয়েছে। সাথে সাথে শ্রাবণ আলোকে জানালো, আলো ভেবেছে বোধহয় এগুলো পারবে না, এত ভালো ভালো পেন্টিং ছিল সব। তাই খবরটা পেয়ে খুশি খুশি ওর মাকে জানালো। এসব শুনে আলোর বাবা এ সম্পর্কে জিজ্ঞাসা করলে ওর বাবাকেও বলল তার গুণের কথা। আলোর বাবা খুব খুশি হলেন এবং নিজের ভুলের জন্য বারবার অনুশোচনা করতে লাগলেন। শ্রাবণ খুব সুন্দরভাবে এডিট করলো আলোর সেই ছবিটি, তারপর পোস্ট করলো কম্পিটিশন গ্রুপে। কিছুক্ষণের মধ্যে বেশ ভালো সাড়া পেল ছবিটি। আর শ্রাবণ বিজয়ী হওয়ার তীব্র আশা ধারণা করতে শুরু করলো তার মনে। কম্পিটিশনে 1 মাস চলবে, তারপর রেজাল্ট আসবে। এই সময়টা কি সহজে পার হবে এই নিয়ে ভাবছে শ্রাবণ, কারণ অপেক্ষার সময় বরাবরই দীর্ঘ হয়। 2 দিন পর আলোর বাবা অনেকটা সুস্থ হয়ে উঠলেন। তারপর তিনি চলে গেলেন নিজের বাসায়। বাবার আদর ছোটবেলা থেকে পায়নি। বাবা নিয়ে অনেক কৌতূহল আগ্রহ ছিল তার মনে, কিন্তু একসময় মনে হয়েছিল হয়তো বাবার সাথে এই জীবনে আর দেখা হবে না। অবশেষে দেখা হয়ে গেল, তাও ওরকম অবস্থায়। ওনাকে এত কষ্টে দেখে নিজের ভিতরে জমিয়ে রাখা অভিযোগ অভিমান আর আলো প্রকাশ করতে পারেনি, কিন্তু মন থেকে মিশতেও পারেনি ওনার সাথে। কীরকম যেন একটা লাগছিল। যাবার সময় অনেক কেঁদেছিল আলোর বাবা। আলো কথা দিয়েছিল সে মাঝে মাঝে যাবে। বাবা হিসেবে উনি কোনো দায়িত্ব পালন করেনি বলে সন্তানের দায়িত্ব ভুলে যাবে, এরকম অমানবিক কখনো হতে পারে না আলো। আলোর বাবা চলে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন আলোর মা। নিয়তি কোথায় এনে তার স্বামীকে দেখা করলো এই ভেবে অবাক। লোকটার চোখের জল কখনো দেখেননি তিনি। সেই লোকটা এভাবে কেঁদে দেখে ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। এই 2 দিনে নিজেকে যতটা সম্ভব দূরেই রেখেছিলেন তিনি। 7 দিন পর আলোর সাথে দেখা করতে শ্রাবণ একটি কফি শপে, একটা এক্সিবিশনের বাইরে ফটোশ্যুটের ছাড়া তাদের প্রথম আসা। এসব জায়গায় এসে অভ্যস্ত নয় আলো, তাও আবার কোনো ছেলের সাথে। এতদিন আলো আর শ্রাবণের সম্পর্ক অনেকটা এগিয়ে গেছে। আলো ভাবতে শুরু করেছে শ্রাবণ তাকে ভালোবাসে, কিন্তু শ্রাবণ মনে কখন কী চলে সে নিজেও বুঝতে পারে না। বন্ধুরা সবাই আলোর কথা জানতে পেরেছে, পাগল করে দিচ্ছে আলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ছবিটা ছড়িয়েছে চারিদিকে, অসাধারণ অসাধারণ কথায় ভরে যাচ্ছে মন্তব্য। তবুও বন্ধুদের সামনে আলোকে নিয়ে যেতে কীরকম একটা লাগছে শ্রাবণে, কিন্তু কেন তার সঠিক উত্তর তার নিজের কাছে অস্পষ্ট। কফিটা ভালো লেগেছে আলো। শ্রাবণ, আলো, এখান থেকে কোথায় যাবে? এক্সিবিশনে যাব একটু, তারপর বাবার বাসায় গিয়ে ওনাকে দেখে আসবো। তোমাদের বাসায় গিয়ে থাকতে পারো। জানোই তো সব শ্রাবণ, মা ওই বাসায় যাবে না, আর আমি মাকে একা রেখে কিভাবে? বুঝেছি, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। আমার বন্ধুরা তোমার সাথে দেখা করতে চাচ্ছে। ও, কিন্তু? কিন্তু কি? আমার তো আইনেজি লাগবে সবার সামনে। কে কি বলবে কে জানে। কেউ কিছু বলবে না। কাল বিকেলে ফ্রি আছো? ওই একটু এক্সিবিশনে যেতাম আর কি। ও, ফাইনাল রেজাল্ট কবে দিবে? 3 দিন পর। ও, তাহলে কাল না গেলে হয় না? আচ্ছা, রাতে জানাবো। আচ্ছা, তুমি কোথায় যাবে এখান থেকে? এক্সিবিশনে যাব, তোমার সাথে, তারপর টিউশন। কফি শপ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে শ্রাবণ আলো। আশেপাশে মানুষজন কীরকম একটা আর চোখে তাকাচ্ছে তাদের দিকে। 2টা মেয়ে তো পেছনে গিয়ে বলল, দেখছিস এত হ্যান্ডসাম ছেলে, প্রেমিকা কেমন কালো। কথাটা আলো শুনতে পায়নি, কিন্তু শ্রাবণ শুনেছে। শোনার পর কীরকম একটা আনইজি লাগতে শুরু করলো তার। পরের দিন বিকালবেলা শহর থেকে কিছুটা বাইরে একটা রিসোর্টে আলোকে নিয়ে গেল শ্রাবণ। রিসোর্টে ঈশানের এক অপরিচিত আঙ্কেল, তাই কোনো টাকা পয়সা ছাড়াই তারা এখানে ঘুরতে পারে। মাঝে মাঝে এখানে সবাইকে নিয়ে আসে ঈশান। আজ আলো আসবে বলে
ওরা একটা সারপ্রাইজে ওয়েলকাম ব্যবস্থা করলো। শ্রাবণ আলোকে নিয়ে ভেতরে ঢোকার পর নিলয় প্রমি ফ্লাওয়ার স্প্রে করলো তাদের উপর। তারপর একটা ফুলের বুকে দিয়ে ওয়েলকাম জানালো আলোকে। তারপর শ্রাবণ সবার সাথে পরিচয় করিয়ে দিল আলোকে। ঈশানকে দেখে অবাক হলো। শ্রাবণ ওকে তার বন্ধু সবার কথাই বলেছে কম বেশি, কিন্তু এই ঈশানকে শ্রাবণের বন্ধু তা ভাবতে পারেনি আলো। ঈশান অন্য সবার মতো আলোর সাথে পরিচয় হলো, যেমন ওটা ওদের প্রথম দেখা। সারাদিন আলো ভালোই কাটলো। শ্রাবণের বন্ধু সবাই খুব মিশুক, আলোকে গুরুত্ব দিয়েছে, বিশেষ করে নিলয় ছেলেটা। ঈশানের উপস্থিতির জন্য আলোর প্রথমে অনেকটা আনইজি লাগছিল, কিন্তু পরে তা আর লাগেনি। সে বুঝতে পারছিল ঈশান সে যেমন ভেবেছিল আসলে তেমন নয়। শ্রাবণ ঈশান সম্পর্কে ভালোই বলতো সবসময়। দিয়া একটু কেমন লাগছিল, শ্রাবণ বলেছিল দিয়ার সাথে ওর বোঝাপড়া খুব ভালো, তাই নতুন একজন হয়তো ওর খুব খারাপ লাগছে। প্রমি অনেক ছবি উঠলো, আলো ও দিয়া তেমন ছবি তোলার জন্য উৎসাহ দিল না। সন্ধ্যার পর বাসায় ফিরল আলো। আজ ওর খুব ভালো লাগছে। সবাই এভাবে ওকে গুরুত্ব দিবে আলো ভাবতে পারেনি। আসলে ওরা খুব ভালো। মা একটু শরবত বানিয়ে দিবে? আলো, আমার শরীর ভালো লাগছে না, তুই বানিয়ে খা। আলোর মা। মায়ের কণ্ঠটা স্বাভাবিক লাগলো না আলোর কাছে। দুটো পায়ে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল আলো। ঘরে ঢোকার পর যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘরের মেঝেতে রক্ত ভেসে যাচ্ছে, রক্তভূমি হচ্ছে ওর মা। আলো কি করবে ভেবে পেল না। পাশের বাসার এক মামার সাহায্যে দ্রুত হাসপাতালে নিয়ে গেল মাকে। বাসায় ফেরার পথে প্রমি দিয়াকে জিজ্ঞাসা করলো, আলোকে কেমন দেখতে লাগলো তোর? ভালোই, একটু বেশি কালো মেয়েটা। তো কি হয়েছে? ওকে কি আমাদের শ্রাবণের সাথে যাবে? শ্রাবণের সাথে যাবে মানে? তুই কি কিছুই বুঝতে পারিস না? না তো, মেয়েটা শ্রাবণকে পছন্দ করে, আর শ্রাবণও মনে হচ্ছে। কী সব বলিস? শ্রাবণ তো বললো ওরা খুব বন্ধু। এখন তো বলবে। একথা শুনে মুখ কালো হয়ে গেল দিয়ার। হঠাৎ প্রমির হাত থেকে বিদায় নিয়ে ফোনটা বেজে উঠল। শ্রাবণের মা ফোন দিয়েছে। এখন উনি কেন ফোন দিচ্ছেন? প্রমি ফোনটা রিসিভ করলো। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো মা, তোমার কণ্ঠটা অন্যরকম লাগছে। যেমন? আমি প্রমি আন্টি, ও কেমন আছো? ভালো। আচ্ছা মা, শ্রাবণ কি তোমাদের সাথে? ওকে ফোনে পাচ্ছি না। আমাদের সবাই একসাথে ছিল, এখন বোধহয় আলোকে বাসায় পৌঁছে দিচ্ছে কি। আলো আবাকে। শ্রাবণের নতুন বন্ধু আন্টি, হয়তো বন্ধুর চেয়েও বেশি। দ্বিতীয় কথাটি আসতে বলল প্রমি, কিন্তু শ্রাবণের মা সেটা শুনে ফেলল। বেশি কিছু মানে? না না আন্টি, কিছু না। ও আচ্ছা, তাহলে ওর সাথে যোগাযোগ হলে বলে দিও যেন তাড়াতাড়ি ফিরতে। আচ্ছা আন্টি। আন্টিকে এরকমভাবে কেন বললি দিয়া? আমি আস্তে করে বলেছিলাম, উনি শুনে ফেলবেন বুঝিনি। তো সব কিছুতে একটু বাড়াবাড়ি। প্রমি, আচ্ছা চল তো, এসব আর কিছু হবে না। আলো মাকে ডাক্তারে অনেকগুলি টেস্ট করাতে বলল। আলো সবগুলো টেস্ট করিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলো। খুব বেশি চিন্তা হচ্ছে ওর। নিজের কেউ নাই এই সময়। বাবাকে কি জানাবে? না থাক, অনেক হয়ে যাচ্ছে। এর মধ্যে উনি কিছুটা অসুস্থ, না আসতেই বলা ভালো। আর জানলেই তো। আলো তারপর আরও কিছুক্ষণ ভেবে শ্রাবণকে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ করলো না শ্রাবণ। টানা 3বার ডায়াল করার পর উপাস থেকে রিসিভ হলো। হ্যালো শ্রাবণ, তুমি কোথায়? একটু হাসপাতালে আসতে পারবে? মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। শ্রাবণ কাঁপা কাঁপা কান্না ভেজা কণ্ঠে একটানে কথাগুলো বলে গেল আলো। শ্রাবণ একটু কাজে আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। কে আপনি? আমি ঈশান। ও, কোন হাসপাতালে আছেন আপনারা? এনকে প্রাইভেট হাসপাতালে। আচ্ছা চিন্তা করবে না, আমি শ্রাবণকে নিয়ে আসছি এক্ষুনি। ওকে। শ্রাবণ একটি ফটোগ্রাফিতে ব্যস্ত। 2 ঘন্টার একটা ইভেন্টের দায়িত্ব নিয়েছে সে। ঈশান শ্রাবণকে ডেকে আলোর ব্যাপারটা বলল, কিন্তু শ্রাবণ বলল এখন তার 1 ঘন্টা কাজ বাকি, কিভাবে যাবে সে? কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে দে শ্রাবণ। আলোর কথা শুনে মনে হচ্ছিল আন্টির অবস্থা খারাপ। এখন রাত হয়ে গেছে, কাকে পাবো? এক কাজ কর, তুই চলে যা হাসপাতালে। কি লাগে না লাগে একটু দেখ প্লিজ, আমি আর 30 মিনিট ওদের দিয়ে আসছি। আচ্ছা। এই বলে ঈশান দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে পৌঁছে ঈশান দেখলো আলো কিছু রিপোর্ট হাতে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। আলো, কি অবস্থা এখন আন্টি? ঈশান, ভালো না বলে আলো ঈশানের আশেপাশে তাকালো, আর কাউকে দেখতে পেল না। ঈশান বুঝতে পারছে শ্রাবণ একটা কাজে আটকে গেছে, শেষ করে চলে আসবে ও। রিপোর্ট দেখানো হয়েছে? না, বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছি। আচ্ছা আমি আসছি বলে ঈশান সামনে গেল। তারপর রিপোর্ট দেখানোর ব্যবস্থা করলো। ডাক্তারের সামনে বসে আছে ঈশান ও আলো। ডাক্তার কিছুক্ষণ রিপোর্ট দিকে তাকিয়ে তারপর বলল, আপনারা পেশেন্টের কি হন? আমি ওনার মেয়ে। কি হয়েছে আমার মার? আলো, আরও আগে আসা উচিত ছিল আপনার। ওনার আলসার হয়েছে, ইনফেকশন অনেকটা বেড়ে গেছে। দ্রুত ভালো চিকিৎসা না করলে ক্যান্সারের রূপ নেবে। ডাক্তারের কথা শুনে খুব বড় রকমের ধাক্কা খেলো আলো। এর মানে এর সমস্যা ওর মায়ের আগ থেকে ছিল, তিনি ওকে কিছু বলেননি? কিন্তু এখন কি হবে ভাবতে আলোর ভিতর কেঁপে উঠতে লাগলো। যা তা করতে হবে, আপনারা করুন ডাক্তার সাহেব, আমার মাকে সুস্থ করে দিন।
চিকিৎসা কিন্তু অনেকটা ব্যয়বহুল। কত টাকা লাগবে? প্রথম ধাপে 2 লাখ টাকা লাগবে, তারপর অবস্থা বুঝে অন্য ধাপে। এত টাকা? সব মিলিয়ে কত টাকা লাগবে ডাক্তার? আনুমানিক 6-7 লাখ। এত টাকা? সারা শরীর কাঁপছে আলোর। এত টাকা সে পাবে কোথায়? তবু বললে, আপনারা চিকিৎসা শুরু করুন, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করব। আচ্ছা, আপনি এই কাগজটা নিয়ে রিসেপশনে যান, ওরা বাকিটা বলে দিবে। বলে একটা কাগজ ডাক্তার এগিয়ে দিল আলোর দিকে। আলো বসা থেকে উঠে বাইরের দিকে হাঁটতে লাগলো। পা যেন খুব ভারী হয়ে গেছে তার, এগুলোতে চাইছে না। ঈশান কি বলবে ভেবে পাচ্ছিল না। এতক্ষণ শুরু চুপচাপ ডাক্তারের কথা আর আলোর কথা শুনছিল। ডাক্তারের কাছ থেকে খানিকটা এগোতে হঠাৎ মাথা ঘুরে গেল। হঠাৎ আলো পড়ে যাচ্ছে দেখে ওকে ধরে ফেললো ঈশান। তারপর একটু ফাঁকা জায়গায় নিয়ে বসালো আলোকে, আর চোখে মুখে পানি ছিটিয়ে দিল। আস্তে আস্তে জ্ঞান ফিরিয়ে এলো আলো। তারপর উঠে পড়তে চাইলো সে, কিন্তু ঈশান তাকে উঠতে দিল না। আপনি এখানে উঠবেন না, একটু রেস্ট নিন, এখানে বসে আমি ওদিকটার বিষয় বুঝে আসছি। আচ্ছা। তারপর ঈশান আলোর মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা করতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর শ্রাবণ হাসপাতালে এসে পৌঁছালো। দেখলো আলোর মাকে কেবিনে ভর্তি করা হয়েছে, আর আলো ও ঈশান দুইজন ঘরের দুই প্রান্তে বসে আছে। কি অবস্থা এখন আন্টির? আলো। শ্রাবণ, ভালো না। কি হয়েছে? শ্রাবণ সবটা খুলে বলল আলোকে। সরি আলো, আমি একটা কাজে আটকে গেছিলাম, তাই আগে আসতে পারিনি। বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি। কিছুক্ষণ পর শ্রাবণের ফোন বেজে উঠলো। ওর মা ফোন দিয়েছে। হ্যালো মা, কোথায় তুই শ্রাবণ? আমি বলেছিলাম আজকে তাড়াতাড়ি বাসায় আসতে, আর তুই এখনও এলি না। মা, আজ বোধহয় আমি ফিরতে পারবো না। কি বলছিস? কিন্তু কেন? আলোর মা হাসপাতালে, আমার এখানে থাকতে হবে। আলো আবার কে? আমার বন্ধু। কিন্তু বাসায় তোকে আসতে হবে শ্রাবণ, খুব জরুরি দরকার। কি সেটা? এলেই বুঝতে পারবে, তাড়াতাড়ি আয়। জরুরি না হলে নিশ্চয় আমি তোকে এত করে বলতাম না। আচ্ছা আসি। ফোন রেখে শ্রাবণ আলোকে বলল, আলো, মা ফোন করেছিল, বাসায় নাকি খুব জরুরি দরকার, আমাকে যেতে হবে। ও যাও, তুমি চিন্তা করো না, আমি কাজ শেষ করে আবার আসবো, ততক্ষণে ঈশান থাকবে, যা প্রয়োজন ওকে বলো। আচ্ছা। তারপর আলো ঈশানকে গিয়ে বলল, দোস্ত প্লিজ একটু দেখিস, আমি আসছি। না গেলে হয় না? না রে, জরুরি দরকার না হলে মা এতবার করে বলে না। আচ্ছা, যা তাহলে। রাত 2:12 বাজতে চলছে, শ্রাবণ এখনও এলো না। কিছু খাওয়া দাওয়া হয়নি আলো ও ঈশানের। আলোর যে মামা এসেছিল সাথে, ওনার বাসার স্ত্রী একা আছে বলে উনি চলে গেলেন। ঈশান একবার আলোকে খাবারের কথা বলেছিল, কিন্তু আলো খাবে না বলে না করে দিয়েছিল। তাই আর এখন আলোকে জিজ্ঞাসা না করে ঈশান খাবার আনতে বাইরে বেরিয়ে গেল। আলোর মাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আলো ওনার পাশে বসে, যার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। নিজেকে খুব অসহায় লাগছে আজ। আশা করেছিল শ্রাবণ পাশে থাকবে, কিন্তু সে অন্য এক কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর যে ছেলেটাকে পছন্দ করে না, সেই আজ ক্রমাগত সাহায্য করেই যাচ্ছে, কিন্তু তার সাথে মন খুলে কোনো কথা বলতে পারছে না আলো। ঈশান নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখে, কিন্তু কেন এমন করছে তা বুঝতে পারছে না আলো। শ্রাবণ বাসায় ফেরার পর দেখছে ওর বাবা বাসায় অনেক লোকজন। প্রথমে বিষয়টা বুঝতে পারেনি শ্রাবণ, পরে ওর মাকে জিজ্ঞাসা করার পর বুঝতে পারলো। শ্রাবণের মামাতো ভাইয়ের এক মেয়েকে নিয়ে এসেছে শ্রাবণের বাসায়। মেয়েটি বাসা থেকে পালিয়েছে। মেয়েটি বলেছে যে ওর পরিবারের লোকজন ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, আর সে শ্রাবণের মামাতো ভাই অয়নকে ভালোবাসে, তাই পালিয়ে এসেছে। কিন্তু মেয়ের অভিভাবক উল্টো কেস করে থানায় যে ছেলেটা ভুলিয়ে ভালিয়ে ওদের মেয়েকে নিয়ে এসে, এ নিয়ে পুলিশ এসেছে শ্রাবণদের বাসায়। তারপর শ্রাবণের মা নিজের ভাইদের খবর দিয়ে নিজেদের বাসায় আসার জন্য বলেছে। মেয়ের পরিবারের লোকজনও এসেছে, সবাই মিলে এখন বিচার বসছে। সবাই অপেক্ষা আছে ফলাফলের। মেয়ের বাড়ির লোকেরা অনেকটা ভেজাল করলো, কিন্তু মেয়েটি অনেক শক্ত। আর সেই এক কথায়, যেহেতু মেয়েটি সাবালিকা, তাই আইন মেয়ের কথা মতো ছেলের পরিবারকে মেয়েটিকে মেনে নিতে বলল, আর মেয়ের পরিবারকে সবটা মেনে নিতে বলল। কিন্তু মেয়ের পরিবার সব কিছু মেনে নিল। তারা আর মেয়ের মুখ দেখবে না বলে চলে গেল। রাত অনেকটা হয়ে যাওয়ায় শ্রাবণের মা আর নিজের ভাইপো আর মেয়েটিকে যেতে দিল না। তাদের বাড়ি শহর থেকে অনেকটা দূরে। মেয়েটি অবিরাম কেঁদেই যাচ্ছে। অয়ন পাশে এসে বসে দেখছে। শ্রাবণ এসব দেখে অয়নের পাশে গিয়ে বসে ওর মাথায় একটা থাপ্পড় মেরে বলল, কিরে, এই বয়সে এত বড় কাজ করে ফেললি? আর লজ্জা দিও না দাদা, আমার কিছু করার ছিল না এছাড়া। বুঝলাম, এখন যে মেয়েটি কাঁদছে চুপচাপ দেখছিস কেন? কি করব? সে তার বাবা মার জন্য কাঁদছে, তুই সান্ত্বনা দিবি? কি- কি বলে দিব? মেয়ে নিয়ে পালাতে জানিস, আর কি বলে সান্ত্বনা দিবি জানিস না, গাধা। অয়ন চুপ হয়ে ভাবতে লাগলো শ্রাবণ কথা। শ্রাবণ বলল মেয়েটিকে, বল, এই যে ম্যাডাম, এত কান্নার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমার নাম লিলি, কাঁদো কাঁদো গলায় উত্তর দিল মেয়েটি। বোঝা যাচ্ছে ম্যাডাম সম্বোধন তার ঠিক পছন্দ হয়নি। মনে মনে হাসলো শ্রাবণ। তারপর অয়নের কানে কানে বলল, ওকে বল তাড়াতাড়ি সংসারে মন দিয়ে বাচ্চা কাচ্চা ফুটিয়ে ফেলতে পারলে নাতি নাতনির মুখ দেখে ওর বাবা মা রাগ করে থাকতে পারবে না। এখন কান্নার কোনো প্রয়োজন নেই। ইস ভাইয়া, কি যে বলো তুমি।
ভুল কি বললাম? তুই সিনেমা দেখিস না? এইটুকু সান্ত্বনা তোকে শিখিয়ে দিতে হবে কেন? ছোট ভাইয়ের বউ বলে তো ওকে কিছু বলতে পারবো না, তাই তোকে বললাম। কাজে লেগে পড়ো বৎস। আমি গেলাম। হা হা। অয়ন আর কিছু না বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল শ্রাবণ। তারপর তার মাকে বলল, মা, সব মিটে গেছে, এবার আমাকে যেতে হবে। এত রাতে কোথায় যাবে? হাসপাতালে। তোমাকে বললাম না আলোর মা অসুস্থ। আলোর নাম নিতে প্রমি আলোর সম্পর্কের বলা কথাটা শ্রাবণের মার মনে হলো। আর নিজের ছেলেকে পড়ে উল্টোপাল্টা কিছু করে বসে কিনা ভয় হলো। তিনি নরম গলা বললেন, তুই তোর বাসায় এই অবস্থা রেখে এত রাতে কিভাবে বাইরে যাওয়ার কথা বলছিস? এখানে তো কাল যেতে পারবি। তোর দুই মামা কত আপসেট হয়ে আছে। অয়ন এইসব কাজ দেখতে পাচ্ছি না? একবার তো ওদের সাথে কথা বললি না? এখানে বাসায় কারো খাওয়া দাওয়া হয়নি, এখন তুই বলছিস এই অবস্থায় চলে যাবে? কিন্তু মা, ওখানে আমি কোনো কিন্তু শুনতে চাই না। তুই এখন কোথাও যাবি না। তোর বাবা তোকে ডাকছে, মামাদের সাথে গিয়ে কথা বল। বলে শ্রাবণের মা রান্নাঘরের দিকে চলে গেল। শ্রাবণ কী করবে বুঝতে পেল না। একটা খোঁজ নেওয়ার প্রয়োজন ভেবে প্যাকেট থেকে মোবাইলটা বের করে ফোনটাও চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ। ঈশানের খাবার প্যাকেট আলোর পাশে রেখে বলল, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিন অল্প। আমার খেতে ইচ্ছা করছে না। আপনার মায়ের দেখাশোনার জন্য আপনার নিজের সুস্থ থাকাটা আবশ্যক। খেয়ে নিন একটু। পেটে খিদে থাকা সত্ত্বেও খাওয়ার ইচ্ছে ছিল না আলোর, কিন্তু ঈশানের যুক্তিটা ফেলে দেওয়ার মতো না, তাই আস্তে আস্তে খাবারের প্যাকেট খুলে খেতে শুরু করলো আলো। ডাক্তার এসে একবার আলোর মাকে দেখে গেলেন, বললেন ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই আর রাত জাগবে না। আলো আর ঈশান যেন নিশ্চিন্তে বিশ্রাম করে। ঈশান বুঝতে পারলো সে কেবিনে থাকলে হয়তো আলো সারা রাত ঘুমাবে না, তাই আলোকে বললো, আপনি ঘুমিয়ে পড়েন, আমি বাইরে বসে আছি, কোনো প্রয়োজন হলে জানাবেন। আপনি অনেক কষ্ট করেছেন, এবার বাসায় ফিরে যেতে পারেন। আমি একাই থাকতে পারবো। আপনি না ঘুমিয়ে সারা রাত থাকবেন, এটা ঠিক হবে না। আমার রাত জাগার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না, আপনি একটু বিশ্রাম নিন। বলে ঈশান বাইরে চলে গেল। আলো খুব ক্লান্ত লাগছিল, তাই কেবিনে অন্য বেডে শুয়ে পড়লো, কিন্তু ঘুম এলো না চোখে। কি করে এত টাকা পাবে? মাকে কি সুস্থ করতে পারবে? এসব চিন্তায় পার হতে লাগলো রাত দুটো। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছে আলো। শ্রাবণ দুইবার ফোন দিল, কিন্তু আলো ধরল না। তারপর শ্রাবণ ঈশানের নাম্বার ডায়াল করে, হ্যালো ঈশান, কোথায় তুই? কোথায় আবার? হাসপাতালে। তোর কি হয়েছে? এলি না কেন? ফোনও ধরলি না। সরি, আমি সমস্যা আটকে গেছি। আলো কোথায়? যাই হোক, জানানো তো উচিত ছিল তোর। আলো কেবিনের ভিতরে, হয়তো ঘুমিয়েছে। তুই কোথায় তাহলে? বাইরে বসেছি। তোকে কষ্ট ফেলে দিলাম। কষ্টে কিছু না, কিন্তু তোর একটা ফোন করা উচিত ছিল। আলো হয়তো কষ্ট পেয়েছে তোর জন্য। আমি কাল খুব সকালে চলে আসবো। তুই আজ একটু কষ্ট কর দোস্ত। আন্টির কেমন অবস্থা? বলা যাচ্ছে না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। ও আচ্ছা, তাহলে তুই রেস্ট নে। রাখছি। পরের দিন আলো, বাবাসহ শুভাকাঙ্ক্ষী সবাই এক এক করে হাসপাতালে আসলেন। শ্রাবণ ও তার বন্ধুরা আসলেন। ঈশানের চোখ লাল হয়েছে, বোঝাই যাচ্ছে সারা রাত ঘুমায়নি। আলোর মন ভালো নেই, সে কারোর সাথে তেমন কথা বলল না। ডাক্তার এসে জানালো দুপুরের জন্য 1 লাখ টাকা জমা করতে। আলো কি করবে বুঝতে পারলো না। প্রতি মাসে টিউশন করে কিছু টাকা জমিয়ে রাখতো আলো, সেখানে বড় যত 1,030। বাকি টাকা কোথায় পাবে? আলোর মার কিছু গহনা আছে, কিন্তু সেগুলো কোথায় রাখা তাও জানে না। ব্যাংকে হয়তো আছে, কিন্তু টাকা? কিন্তু এসব সম্পর্কে কখনো মাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি আলোর। আলোর বাবা তখন এগিয়ে এলেন আলোর দিকে, তারপর বললেন, চিন্তা করিস না মা, আমার কাছে 1,02,000 টাকা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু আপনি টাকা দিতে মা জানতে পারলে রাগ করবে। পরে দেখা যাবে, এখন ওকে সুস্থ করার প্রয়োজন। তাছাড়া ওর দায়িত্ব আমার ছিল, যা আমি এত বছর পালন করতে পারিনি। ছাড়াছাড়ির সময়ও সে কোনো টাকা নেয়নি আমার থেকে। আমি ওর অপরাধে আমাকে নিজের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে মা। আলো আর মানা করলো না। আলোর বাবা টাকা দিয়ে আলোর মার প্রথম ধাপে চিকিৎসা সম্পন্ন হলো। পরের দিন কিছুটা সুস্থ হয়ে উঠলেন আলোর মা, কিন্তু ডাক্তার জানলেন আলোর মার রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, আর ক্যান্সারের রূপ যাতে না নেয়, তাই ওনার রক্ত বদলাতে হবে, একটা সার্জারি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, আর সব কিছুর খরচ পড়বে 3 লাখ। আলো বাবার কাছে 1 লাখ, আরও 2 লাখ প্রয়োজন। আলো ব্যস্ত হলে পড়লো টাকা ম্যানেজ করতে। মায়ের কাছ থেকে গহনা ও ব্যাংকের টাকার তথ্য জেনে নিয়ে তোলার চেষ্টা করতে লাগলো। আলো জমানো টাকা সব কিছু মিলে 1 লাখ, কিন্তু বাকি 1 লাখ। ঈশান শ্রাবণকে বলল সে 1 লাখ টাকা দিতে পারবে। শ্রাবণ যেন আলোকে টাকাটা নেবার জন্য রাজি করা। আলো খুব চিন্তিত। শ্রাবণ আলোর কাছাকাছি গিয়ে বলল, আলো চিন্তা করো না, 1 লাখ টাকার ব্যবস্থা আমি করে দেবো। কীভাবে? ঈশান দেবে বলেছে। না, আমি ওনার টাকা নিতে পারবো না। কেন? এটা কীরকম দেখায়? আর পরে কোথা থেকে ফিরিয়ে দিব এত টাকা? পরেরটা দেখা যাবে। না শ্রাবণ, সবটা ভেবে করাই ভালো। আমি ভাবছি ঠিক কী উপায় বেরিয়ে যাবে। কী উপায় বের হবে? কাল এক্সিবিশন শেষ দিন শ্রাবণ। ভালো পেন্টিংগুলোকে অনেকেই কিনে নেয়। আমার পেন্টিং থেকে কিছু টাকা আসবে। আমার মাকে ফেলে ওখানে গিয়ে এসব দেখার সময় নেই। তুমি একটু কষ্ট করে ওইসব গিয়ে কর্তৃপক্ষের সাথে আমার বিষয়ে কথা বলে আসবে। কেন নয়, আমি এক্ষুনি যাচ্ছি।
শ্রাবণ ঈশানকে এসে বললে এক্সিবিশনের কথা, তারপর দুজনে মিলে চলে গেল একাডেমিতে। সবটা শোনার পর কর্তৃপক্ষ জানালো প্রতি বছর পেন্টিংয়ের বিক্রি হবে, মূল্য ক্রেতার উপর নির্ভর করে না। ভালো মূল্য পায় না বলে অনেক শিল্পী বিক্রি করেন না পেন্টিং, তবে প্রথম স্থান অধিকার করে পেন্টিং ভালো দামেই বিক্রি হয়। শ্রাবণ বলল আলোর টাকার প্রয়োজন, তাই পেন্টিংটা বিক্রি করে দিতেই হবে সে। কর্তৃপক্ষ শ্রাবণ ও ঈশানকে পরের দিন বিকালটা 4টায় আসতে বলল। পরের দিন বিকাল 4টায় শ্রাবণ ও ঈশান আসে একাডেমিতে, অপেক্ষা করছে রেজাল্টের ঘোষণায়। আলোর পেন্টিং কি পারবে প্রথম স্থান অর্জন করতে, এটাই ভাবছে দুজনেই। আলোর পেন্টিং প্রথম স্থান অধিকার করতে পারলো না, দ্বিতীয় স্থান অধিকার করলো। প্রথম এক্সিবিশনটা অনেক বেশি, কিছু টাকা তো প্রয়োজন আলোর। পেন্টিংয়ের দাম 20-30 হাজার এরকম দামাদামি চলছে। শ্রাবণ বলল এত কম টাকা দিয়ে কিভাবে হবে ঈশান? আচ্ছা তুই এখানকার বস, আমি গিয়ে কথা বলে আসি। আচ্ছা। ঈশান গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বললো, কিন্তু তারা জানালো পেন্টিংয়ের দাম এত বেশি উঠতে পারে না, আর যাই উঠবে সেখান থেকে একাডেমি এক অংশ রাখে নিজেদের ফান্ডে। তারপর ঈশান নিজেই পেন্টিং কেনার সিদ্ধান্ত নিল। আলোর এই অসামান্য পেন্টিং নিজের কাছে রেখে দেওয়ার ইচ্ছে ঈশানের আগ থেকে ছিল, কিন্তু এটা আলো জানুক তা ঈশান চায় না। আর এখন শ্রাবণের সাথে রয়েছে। ঈশান নিজের থেকে একটি ছদ্মনামে পেন্টিংটা 80,000 টাকায় কিনে ফেললো, আর একাডেমি যে অংশ রাখবে সেটা আলাদা করে দিয়ে দিল। পুরো 1 লাখ টাকায় পেন্টিং বিক্রি করে হলো আলোর। মনে সন্দেহ জাগতে পারে, তাই এ কাজ করা যাবে না। 80,000 টাকায় পেন্টিং বিক্রি হয়েছে শুনে অবাক হলো শ্রাবণ। ঈশানকে জিজ্ঞাসা করলো এত টাকা দিয়ে কে কিনলো রে? তুই কি এমন করলি গিয়ে ওখানে? আমার ওই আঙ্কেল ইউকে থাকেন, ওনার পেন্টিংয়ের খুব শখ, তাই ওনাকে দিয়ে কিনিয়ে নিলাম। খুব ভালো করেছে। আচ্ছা চল এবার হাসপাতালে। দ্বিতীয় স্থান অধিকারকারীর কথা শুনে শ্রাবণ আলোকে জানিয়েছিল, কিন্তু পেন্টিংয়ের বিক্রির ব্যাপারে কিছুই জানা নেই। হাসপাতালে পৌঁছালে আলোর হাতে টাকার প্যাকেট দিয়ে বলল আলো, তোমার পেন্টিং 80,000 টাকায় বিক্রি হয়েছে। এত টাকা দিয়ে কে নিল? সবাই আমাদের ঈশানের ক্রেডিট। ওর আঙ্কেল ইউকেতে থাকে, ওনার পেন্টিংয়ের খুব শখ, তাই ওনাকে দিয়ে তোমার পেন্টিং কিনিয়েছে ঈশান। ও ধন্যবাদ আপনাকে। ঈশানের দিকে তাকিয়ে বলল আলো। ঈশান সৌজন্য শুনে বললে মাথা নাড়িয়ে আলোর কথা উত্তর দিল। বাকি 20,000 টাকা শ্রাবণ ও তার 4 বন্ধু মিলে দিতে চেয়েছিল, কিন্তু আলোর বাবা বলে উঠলেন উনি দিতে পারবেন এইটুকু টাকা। আলো টাকাগুলো হাসপাতালে জমা করলেন, তারপর আলোর মায়ের চিকিৎসা শুরু হলো। কিছুদিন পর আলোর মা আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বলেছে এবার তাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে। এই কয়েকদিন হাসপাতালে থাকা, ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম হওয়া না হয় আলো অনেক শুকিয়ে গেছিল। তার উপর মায়ের সুস্থতা নিয়ে চিন্তা। তবে এই কদিন শ্রাবণ ও তার বন্ধুরা আলোকে অনেক সাপোর্ট করেছেন, যা আলোর কাছে অনেক বেশি পাওয়া মনে হচ্ছে। হাসপাতাল থেকে মাকে বাড়ি নিয়ে এলো আলো। ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, নিয়ম মেনে থাকলে আর সমস্যা হবে না। শ্রাবণের মা কয়েকদিন থেকে অনেক দুশ্চিন্তায় ভুগছেন। আলো নামের মেয়েটার প্রতি শ্রাবণের আগ্রহ ওনাকে অনেক বেশি ভাবাচ্ছে। শ্রাবণ ওনাকে আলোর ছবি দেখিয়েছিল, যে ছবির জন্য ওকে ফটো কম্পিটিশনে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। সেই থেকে ওনার ভাবনাই শুরু। মেয়েটা অনেক কালো, যদি শ্রাবণের মেয়েটার সাথে কোনো সম্পর্ক চলে যায় তাহলে উনি কী করবেন? কেন কালো মেয়েকে কিছুতেই ঘরের বউ হিসাবে মানতে পারবেন না তিনি। তাই ঠিক করলেন শ্রাবণের সাথে এ বিষয়ে কথা বলবেন। রাতের খাবার শেষে টিভি দেখছেন শ্রাবণ। ওর মা এসে ওর পাশে বসলেন। তারপর কথা শুরু হলো। শ্রাবণ, তোর চাকরির কী খবর? সেদিন না বললি কোন একটা অফিসে ইন্টারভিউ দিয়ে এসেছিস? চাকরিটা বোধহয় হয়ে যাবে মা, কাল পরশুর ভিতরে জানা যাবে। হয়ে গেলে ভালো। আমার আজকাল শরীর ভালো থাকে না প্রায় সময়। ঘরে একজন সাহায্যের মানুষ থাকলে ভালো হতো। আচ্ছা আমার চাকরিটা হলে বাসায় কাজের লোক রেখে দেবো। আমি কাজের লোকের কথা বলছি না। তাহলে কি বলছো? তোর বিয়ের ব্যাপারে ভাবছি আমি। আহা, আমার এখনো বিয়ের সময় আসেনি মা। কেন আসবে না? তোর বয়সী ছেলেরা কি বিয়ে করছে না? পাগল হয়েছো তুমি? আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। সে তো আর কয়েকটা মাস পরে শেষ হবে। তাও এখন বিয়ের কথা ভাবছি না। কি ভাবছিস? আলো না কালো মেয়েটার কথা? কি তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? মেয়েটার সাথে তোর এত ভাব কিসের? ওমা আমার বন্ধু। ও তোর ছোট হবে, তাহলে বন্ধু হয় কিভাবে? আর বন্ধুদের কার সাথে কেমন তুই তা তো আমি বুঝি। এরকম কি আগে কখনো দেখিনি? যাই হোক, বন্ধু যখন তাহলে বন্ধুই থাক। আমার বান্ধবী শিলার মেয়ে সুইটিকে তো চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু কেন? ওকে আমার ঘরের বউ করে আনবো ঠিক করেছে। হা, ও তো অনেক পিচ্চি মা। পিচ্চি কোথায়? ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে। বলো কি? আমি তো ভাবতাম স্কুলে পড়ে। মজা করিস না, কথাটা মাথায় রেখে চাকরিটা হয়ে গেলে তোর বিয়ে। আচ্ছা, সামনে দেখা যাবে। এখন যাও তো, মুভি দেখছি। রাতে শুয়ে শুয়ে আলোর কথা ভাবতে লাগলো শ্রাবণ। মা হঠাৎ এমন করে বললেন কেন? আলোর প্রতি কি সত্যি তার আগ্রহ বেশি? এটা কি শুধু আগ্রহ নাকি অন্য কিছু? আচ্ছা আলো এ ব্যাপারে কিছু ভাবছে, দেখি একটু ওর মনোভাব যাচাই করা। এই ভেবে শ্রাবণ আলোকে ফোন দিল। হ্যালো আলো, কি করছো? শ্রাবণ, এই তো শুয়ে আছি। হুম। আচ্ছা আলো, তোমাকে একটা প্রশ্ন করা ছিল।
বলো। আমরা কি শুধুই বন্ধু নাকি? হঠাৎ শ্রাবণের এমন কথা শুনে ঘাবড়ে গেল আলো। তাহলে কি শ্রাবণ বুঝতে পেরেছে ওর অনুভূতি? সেও কি তার মনের অন্য অনুভূতি অনুভব করছে? বুকের ভিতরটা ধুকপুক করতে শুরু করলো আলোর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নাকি কি? নাকি এর চেয়ে বেশি কিছু? তুমি কি এর চেয়ে বেশি কিছু অনুভব করছো? ঠিক বুঝতে পারছি না। তুমি? জানি না। তোমার গলার স্বর কাঁপা কাঁপা লাগছে কেন? কোথায়? লাগছে না তো। কি বলেছিলে আগে তা বলো। সেটা না হয় কাল সামনাসামনি তুমি বলবো। আচ্ছা, ঘুমাও। তাহলে কাল দেখা হচ্ছে কোথায়? কফি শপে? আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। কীরকম একটা অনুভূতি আর উত্তেজনা। রাতে ভালো ঘুম হলো না আলো। শ্রাবণ কি ফাইনালি তাকে ভালোবাসি বলবে কাল? ভাবতে সারা গায়ে শিহরণ দিয়ে উঠছে আলোর। পরের দিন বিকেলবেলা শ্রাবণ কফি শপে বসে আছে শ্রাবণ ও আলো। আলো নর্মালি তেমন সাজগোজ করেন না, কিন্তু আজ একটু গাঢ় কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিক আর হাতে কিছু চুড়ি। অনেকক্ষণ যাবৎ দুজনে চুপচাপ বসে আছে। এক পর্যায়ে শ্রাবণ বলল, কি কিছু বলো। তুমি বলো। তুমি কি বন্ধু ছাড়া অন্য কিছু ফিল করো আমায়? তুমি কি মনে করো? মাথা নিচু করে বললে আলো। প্রশ্নটা আমি করেছি, তাতে কি? বলো, করো কি না? হ্যাঁ সূচক মাথা নাড়ালো আলো। শ্রাবণ মৃদু হেসে বলল, এতে লজ্জা পেতে তোমায় প্রথম দেখেছি। একথা শোনার পর আলো চোখ তুলে তাকাতে পারল না আলোর দিকে। টেবিলের উপর থেকে একটি হাত রাখা ছিল আলোর। শ্রাবণ নিজের হাতটা বাড়িয়ে আলোর হাতের উপর রাখলো। এই অনুভূতিটুকু আলোর বন্দি করে রাখলো তার মনের মধ্যে। শুরু হলো তার জীবনের নতুন মোড়। 2 দিন পর চাকরি পেয়ে গেল শ্রাবণ। তারপর কিছুদিন ভালোই চলছিল আলো ও শ্রাবণের সম্পর্ক, কিন্তু হঠাৎ বিপত্তি নেমে এলো। শ্রাবণের মা জানতে পেরে গেলেন আলো আর শ্রাবণের সম্পর্কের ব্যাপারে। সেই থেকে ওনার প্রেশার বেড়ে গেল। শ্রাবণ কি করবে ভেবে পেল না। না পারছে আলোকে কিছু বলতে, না পারছে ওর মাকে। 2 দিন পর ফটোগ্রাফি কম্পিটিশনের রেজাল্ট দিল। আলোর ছবিটি প্রথম স্থান অধিকার পেয়েছে। হাজার লাইক, কমেন্ট, শেয়ার পড়েছে ছবিটিতে। রেজাল্ট শুনে শ্রাবণ খুশিতে আত্মহারা হয়ে গেল। তার উপর কম্পিটিশনের আয়োজন কমিটি আরও একটি গ্রেট নিউজ জানালো, যারা বিজয়ী হয়েছেন তারা তাদের লাইফের পার্টনারকে 50% ডিসকাউন্টে তাদের সাথে ট্যুরে নিয়ে যেতে পারবেন। শ্রাবণ আলোকে নিয়ে যেতে চাইলো তার সাথে, কিন্তু মাকে কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারলো না। তার মায়ের কথা, উনি কালো মেয়েকে ঘরের বউ করতে পারবেন না। প্রথম মাসের বেতন পাওয়ার পর শ্রাবণ সবার জন্য কেনাকাটা করলো, বন্ধুদের সবাইকে ট্রিট দিল। তারপর আলোকে দেখা করতে বলবো তাদের পছন্দের সেই কফি শপে। আলো আর শ্রাবণ সামনাসামনি বসে আছে। শ্রাবণ বলল, আলো, আমি অনেক কিছু ভেবে ফেলেছি। কি? বলেছি, আগে তোমার জন্য গিফট এনে দেখি। বলো একটা প্যাকেটে আলো দিকে এগিয়ে দিল শ্রাবণ। আলো প্যাকেটে অনেক খুশি মনে খুলল, কিন্তু গিফট দেখে আলো অবাক। আলো ভেবেছিল শ্রাবণ ওকে শাড়ি উপহার দিবে, কিন্তু এসব কিছুই বুঝতে পারল না আলো। এগুলো কি? ব্যবহার করলে বুঝতে পারবে। মানে কি? কিসের জন্য ব্যবহার করব? এগুলো অনেক ভালো মানের ক্রিম লোশন। এগুলো ব্যবহার করলে তুমি আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। কি? চোখ মুখ কুঁচকে বললে আলো। এরকম রিয়াক্ট করছো কেন? আমি তো তোমার কথাই ভেবে। তোমাকে আর ভাবতে হবে না আমার কথা শ্রাবণ। আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমাকে এরকম করে বলতে পারো। এভাবে বলছো কেন? তোমার কি আমাকে এভাবে গ্রহণ করতে সমস্যা হচ্ছে? আমি কেমন তা কি তুমি আগে দেখোনি? আমার যখন গায়ের রং নিয়ে এতই সমস্যা, তাহলে কেন জড়িয়েছিল আমার সাথে? সমস্যা ঠিক আমার না আলো। একটু শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো। আলো, কি শোনার বোঝার আশা আছে? আমার সব আশা স্বপ্ন এলোমেলো করে দিয়েছো শ্রাবণ তুমি। শোনো আলো, আমার মা অনেক অসুস্থ, জানোই তো। উনি আগামী সপ্তাহে আমার বিয়ে দিবেন বলে ঠিক করেছেন। আমি তোমার কথা বলার পর উনি আরও অসুস্থ হয়ে পড়লেন। উনি কিছুতেই তোমাকে বউ করতে রাজি নন। ওনার কথায় আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এত কালো নয়। তোমাকে বউ করে নিলে লোকে কি বলবে? আমি এখন কি করব বলো? তোমারও কি আমাকে ফর্সা রঙে দেখলে ভালো লাগবে? বউ সুন্দর হোক, এটা তো সব ছেলেরাই চায়। আমি তোমায় খুব বেশি সুন্দর হতে হবে এমন চাইছি না, একটু মানানসই হলে হলো। তার মানে আমি তোমার সাথে মানানসই নয়? আমি ঠিক এভাবে বলিনি। অনেক সময় দেখো, আমরা কোথাও বসলে কিংবা রাস্তায় হাঁটার সময় মানুষজন কীরকমভাবে তাকিয়ে থাকে, পিছনেও কথা বলে, এগুলো দেখতে আমার ভালো লাগে না। ধন্যবাদ শ্রাবণ, এ বিষয়ে আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। নয়তো আমি ভুল ভাবনায় নিয়ে যেতাম তোমায় ভালোবাসে। আর সমস্যা তুমি, তোমার মায়ের নয় শ্রাবণ, তোমারও কিছু আছে। নয়তো তোমার মা এখানে ফ্যাক্ট হতেন না। তুমি ঠিক ওনাকে বোঝাতে পারতেন। আমি আসছি, ভালো থেকো। আলো, তুমি প্লিজ এরকম করো না। তুমি ভুল বুঝছো আমায়। আমি তোমায় ভালো না বাসলে কি এতটা ভাবতাম? আমি তো মনে মনে ঠিক করেছিলাম যে আমি যে ট্যুরে প্যাকেজ জিতেছি সেখানে তুমি আর আমি দুজনে যাব। এমন ভালোবাসার আমার প্রয়োজন নেই শ্রাবণ, যা আমার অস্তিত্বকে বদলে দিতে চায়। ট্যুরে গেলে অন্যদের মাঝে তোমায় আমাকে নিতে অস্বস্তি বোধ হবে। তুমি বরং তোমার
মায়ের পছন্দ করা সুন্দরী মেয়েকে বিয়ে করে নাও বলে আলো শ্রাবণের দেওয়া প্যাকেট টেবিলের উপর রেখে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল। বাসায় ফেরার পথে ঈশানের সাথে দেখা হয়ে গেল আলো। ঈশান ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য আলোর দিকে এগিয়ে আসলো, কিন্তু আলো তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল। আলো কিরকম একটা লাগছিল, কিন্তু এভাবে পাশ কাটিয়ে চলে যাওয়া খুব খারাপ লাগলো ঈশানের। বাসায় ফিরে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল আলো, তারপর হ্যান্ডব্যাগ বিছানায় ছুঁড়ে ফেললো, চুলের বাঁধন খুলে এলোমেলো করে দিল সব চুল, গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেললো, তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় সে অবয়ব দেখা যাচ্ছে, তা পাগল প্রায় অবস্থায় এক কালো মেয়ে, তার চোখের অশ্রুতে গলে যাওয়া কালো কাজ করে তুলেছে চোখের নিচের অংশ। হালকা গোলাপি লিপস্টিক পরা ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে কান্নায়। বিকেলবেলা শ্রাবণের ইনভাইটেশন অনুযায়ী নিলয়, ঈশান, প্রমি, দিয়া সবাই উপস্থিত রেস্টুরেন্ট। সবাই অভিনন্দন জানাচ্ছিল শ্রাবণ, যার যার ইচ্ছা মতো খাবার অর্ডার দিল, আর আড্ডায় মেয়ে পর্যায়ে উঠল। এক পর্যায়ে ঈশান শ্রাবণকে জিজ্ঞাসা করলো, কিলে আলোকে আসতে বলিস নে? ঈশানের প্রশ্ন খানিকটা ঘাবড়ে গেল শ্রাবণ, আচমকা কি উত্তর দিবে বুঝতে পারলো না। কিরে কি ভাবছিস? না কিছু না, আলোকে বলেছিলাম আমি, ও বললো ওর শরীর ভালো না, আজ বেরোতে পারবে না ও। ঈশান বুঝতে পারলো কিছু একটা সমস্যা, কিন্তু শ্রাবণ তা বলতে চাইছে না। সবাই খেয়ে দিয়ে মজা করে চলে যাবার পর ঈশান শ্রাবণকে নিয়ে ওদের পুরনো আড্ডার জায়গায় গেল। তারপর জিজ্ঞাসা করলো, শ্রাবণ কি হয়েছে আমাকে বল। কি আর হবে, কিছু একটা তো হয়েছে, তুই আমি মিথ্যে কথা বললি কেন? মিথ্যে বললাম কি? বলেছিলাম আলো বাসা থেকে বের হবে না বলেছে, কিন্তু আমি আলোকে বাইরে থেকে বাসায় ফিরতে দেখেছি। ওকে কীরকম একটা ডিস্টার্ব লাগছিল। শ্রাবণ চুপ করে রইল। কি হলো চুপ করে গেলি? বল আমাকে কি হয়েছে। শ্রাবণ সবটা খুলে বলে। সব কিছু শুনে ঈশান খানিকটা চুপ করে। তারপর, কাজটা তুই ঠিক করিসনি শ্রাবণ, তোর পরিবার কেমন লাগবে, মানবে কি না এইসব আগে ভাবা উচিত ছিল। আর এই মেয়েকে এরকম জিনিস এভাবে গিফট দেওয়ার কথা ভাবলি কিভাবে তুই? আগে তো তোর বোঝার চেষ্টা করা উচিত ছিল যে আলো নিজেকে বদলাতে চায় কিনা। ও তো চাইলে নিজেকে এসব কিনে ব্যবহার করতে পারতো। আমি এখন কি করবো দোস্ত বুঝতে পারছি না। একদিকে মা, অন্যদিকে আলো। তোর মন কি বলে ভেবে দেখ। তবে আমার মতে মেয়েটার সাথে এমন করা তোর একদম উচিত হয়নি। আর তুই নিজের জায়গায় ঠিক থাকলে আন্টিকে বোঝানো খুব কঠিন হবে না মনে হচ্ছে। তুই বুঝতে পারছিস না ঈশান? আমি সব বুঝতে পারছি। তুই আগে আলোর কাছে ক্ষমা চেয়ে নে, তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখ তুই কী চাস। আলোর মানতে দিতে থাকলে সরাসরি কথা বলে ক্লিয়ার কর, অযথা মেয়েটার কষ্ট বাড়াস না। রাতে বাসায় ফেরার পর শ্রাবণের মা তাকে নিজের ঘরে ডাকলেন। মা বলো, বিয়ের ব্যাপারে কি ভাবলি? আমি তো বললাম মা, আমি আলোকে পছন্দ করি। আমি তো সেদিন তোকে এত করে বুঝালাম, তাও তুই একই কথা বলছিস। আমি আজ আছি কাল নেই, আমার এই শেষ ইচ্ছাটা তুই রাখবি না? মা এসব বিষয়ে আলোচনা করতে ইচ্ছে করছে না। আজ আমি বেতন পেয়েছি মা, তোমার জন্য একটা শাড়ি কিনেছি, দাঁড়াও নিয়ে আসি বলে শ্রাবণ নিজের ব্যাগ থেকে শাড়ির ব্যাগ নিয়ে এলো। তারপর তাও তার মায়ের হাতে দিল। শ্রাবণের মা শাড়ি দেখে খুশি হয়ে বলল, শাড়ি খুব সুন্দর হয়েছে বাবা, আমি এটা তোর বিয়েতে পরবো। আচ্ছা মা, আমি যাই, কাজ আছে বলে শ্রাবণ তার ঘরে চলে গেল। বাবা মাকে রাতের খাবার দিয়ে আলো নিজের ঘরে জানলার পাশে এসে দাঁড়ালো। ঘন অন্ধকার রাত, আকাশে নেই কোনো চাঁদ, শুধু হাতে গোনা কয়েকটা তারা মিটমিট করে চলছে। নিজের অন্ধকারের সাথে প্রকৃতির অন্ধকার মিলিয়ে নিজেকে একটু হালকা করার চেষ্টা করছে, কিন্তু তা কিছুতেই পারছে না। বারবার ভিজে যাচ্ছে তার চোখের পাতা। হঠাৎ বিছানায় রাখা মোবাইল বেজে উঠলো। আলোর ইচ্ছে হচ্ছে না কারোর সাথে কথা বলতে, তাই একই জায়গায় দাঁড়িয়ে রইল। একবার বেজে থামার পর আবারও বাজতে শুরু করলো। এবার বাধ্য হয়ে আলো ফোন রিসিভ করতে কাছাকাছি এসে শ্রাবণের নাম্বার দেখে আলো মুখ কালো ছায়া পড়ে গেল। তবুও ফোন রিসিভ করলো আলো। হ্যালো, কি করছো আলো? কিছু না। আজকের ব্যবহারে আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। সরি বলার কিছু নেই, আমারই ভুল ছিল, আমি নিজের মতো করে ভেবে নিয়েছিলাম। এভাবে বলো না আলো, তুমি কি চাও? আমার চাওয়া তুমি যদি জানতে তাহলে বুঝতে পারতে, তাহলে আজ এমন হতো না। আমি একটা জিনিস ভেবে চাই কি, আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলতে চাই, তারপর মা আর কিছু বলতে পারবে না। আমি লুকিয়ে বিয়ে করতে চাই না শ্রাবণ, আর এমন কাউকে তো নয় আমার অস্তিত্ব বদলে দিতে চাই। বিয়ের পরে যা হবার সবার সামনে, এখন জাস্ট রেজিস্ট্রির কথা বলছি, প্লিজ রাগ করে থেকো না। কাল একবার দেখা করে সামনাসামনি কথা বলবো। কি বলবে ভেবে পেলে না আলো? ভেবে দেখবো। এসো প্লিজ দেখি। আচ্ছা আজ অনেক ক্লান্ত রাখছে, রাখি ওকে। সারা রাত বিছানায় শুয়ে শুয়ে ভাবলো আলো সে কি চায়, কি করা ঠিক হবে। তার মন চায় শ্রাবণকে ছাড়তেও চাইছে না, আবার ওর সাথে জড়িয়ে পুরোপুরি সায় দিচ্ছে না। অনেকটা জটিল হয়ে উঠেছে এই মুহূর্ত। যাই হোক, কাল সামনাসামনি কথা বলার পর ঠিক করা যাবে, এই ভেবে ঘুমানোর চেষ্টা করতে শুরু করলো আলো। অভিশাপের সামনাসামনি বসে আছে শ্রাবণ ও আলো। শ্রাবণ নিজের মনকে এখনো স্থির করতে পারছে না, তাই আলোকে কি বলবে তাও সঠিক বুঝতে পারছে না। কি হলো, কিছু কি বলার নেই তোমার? আলো আছে, ওসব বাদ দাও না, আমি মাকে ম্যানেজ করার চেষ্টা করব।
মন থেকে চেষ্টা থাকলে এতদিন করে ফেলতে পারতে। আমি তো বলেছিলাম রেজিস্ট্রি করে ফেলবো, তাও তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে তো ইচ্ছে হচ্ছে কি শ্রাবণ, কিন্তু মনে কী যেন একটা থেকে যাচ্ছে। আচ্ছা তাহলে চলো কালই রেজিস্ট্রি করে ফেলি। এত তাড়ার কিছু নেই, আমার মনে হয় তোমার আরেকটু ভাবা উচিত, নিজের মনকে আরেকবার প্রশ্ন করা উচিত। আরও কিছু ভাবাভাবি নেই আলো। এতদিনে আমি যতটুকু তোমাকে চিনেছি, আমার তাতে মনে হয় তুমি খুব কম ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। তাই আবারও বলছি, ভেবে দেখো ভালো করে। বললাম তো ভাবার কিছু নেই, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা সংজ্ঞা তোমার কাছে কি শ্রাবণ? এত কিছু আমি জানি না, আমি তোমাকে ভালো লাগে, ভালোবাসি, এটাই। আচ্ছা আচ্ছা, আজ শনিবার, তাহলে আগামী বুধবার আমাদের রেজিস্ট্রি হচ্ছে। এবার একটু ইজি হও আলো। বলে আলোর হাত রাখলো। আলোর ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা এনে শ্রাবণের চোখের সামনের দিকে তাকালো, কিন্তু সেখানে শুধু অস্থিরতা দেখতে পেল আলো। ঠিক বুঝতে পারলো না শ্রাবণের চোখের ভাষা। সব বন্ধুদের জানিয়ে দিল শ্রাবণ তার রেজিস্ট্রির কথা। পমি এটা ভেবে আফসোস করলো যে শ্রাবণ একটা কালো মেয়েকে বিয়ে করছে। আর দিয়ার খারাপ লাগলো তার কাছে, কাছের বন্ধু শ্রাবণ। আলো আসার পর থেকে যোগাযোগ কমিয়ে দিয়েছিল। শ্রাবণ বিয়ের পর হয়তো আর মনেই রাখবে না। নিলয় মানে কোনো প্রকার কোনো চিন্তা নেই, সে খুশি আছে খবরটা শুনে। আর অন্যদিকে কষ্টের সাগরে ভাসছে ঈশান, না পারছে কাউকে কিছু বলতে, সহ্য করতে। আলোর সাথে দেখা হওয়ার পর থেকে ঈশানের জীবন কেমন পাল্টে গেছে। অন্য কোনো মেয়ের সাথে কথা বলা, মজা, ঘোরাঘুরি কিছুই ভালো লাগে না। তার উপর আলো তার সবচেয়ে কাছের বন্ধুর বউ হতে চলেছে, এটা ভীষণ সহ্য করবে। আলো ফটোশুটের সব ছবিগুলো ঈশান বের করে বড় করে অ্যালবামের মধ্যে রেখেছিল। প্রায় দিনে রাতের বেলা বারান্দায় একা একা বসে ছবিগুলো উল্টে পাল্টে দেখে সে। বুধবার সকালবেলা আলো ঘুম থেকে উঠে শাওয়ার নিল, তারপর চুলে পানি টাওয়াল দিয়ে মুছে আলো আলমারি থেকে এগোলো। মাত্র 3টে শাড়ি আছে তার। এই কয়েকদিনে নানান প্রকার চিন্তা ভাবনায় কেটেছে, তাই আলাদা করে শপিং করা হয়নি। তাছাড়া হাতে বেশি টাকা পয়সাও ছিল না, কি আর করা আছে। তাই পরতে হবে এই ভেবে একটা শাড়ি হাতে নিল, তারপর নিজের গায়ে জড়িয়ে দেখতে লাগলো কেমন লাগবে। এমন সময় হঠাৎ আলোর মা আলোর ঘরে প্রবেশ করলেন। কিরে, কোথাও যাবি নাকি? আলো শাড়ি পরে আলোর মা। হুম। কিছুটা ইতস্তত বোধ করে আলো বলল, এই দেখ তো, তোর নামে একটা প্যাকেট এসেছে। বলে একটা প্যাকেট আলোর দিকে এগিয়ে দিল ওর মা। তারপর তিনি চলে গেলেন। আলো প্যাকেট খুলে অবাক হলেন। অনেক সুন্দর একটা কাতান শাড়ির সাথে কিছু গহনা, নিশ্চয় শ্রাবণ পাঠিয়েছে। কিন্তু প্যাকেটে যে ফোন নাম্বার দেওয়া, তা শ্রাবণের নয়। যাই হোক, এত কিছু খুঁজতে গেল না আলো, খুশিতে মন ভরে গেল তার। শাড়ির ভাঁজ খুলে গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। মিষ্টি কালারের মধ্যে গোল্ডেন কাজ করা কাতানটা বেশ ভালোই লাগছে দেখতে। সকাল 11টায় রেজিস্ট্রি অফিসের সামনে ইতিমধ্যে ঈশান, নিলয়, দিয়া উপস্থিত। এখন শুধু শ্রাবণ আর প্রমীর অপেক্ষা। কে বরপক্ষ, কে কোনো পক্ষ সাক্ষী থাকবে তা নিয়ে আলোচনা চলছে নিলয় আর দিয়ার মধ্যে। ঈশান চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে আর বারবার আলোর দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর প্রমি চলে আসলো। প্রমি আসার পর পরিবেশটা আরও জমজমাট হলো। সবাই মেতে রইল বিভিন্ন পরিকল্পনায়। এদিকে আলো একা একা চুপচাপ বসে রয়েছে। কি যে একটা অনুভূতি হচ্ছে ওর নিজেই বোঝা পাচ্ছে না। কিন্তু শ্রাবণ এত দেরি করছে কেন? 1 ঘন্টা কেটে গেল, শ্রাবণের কোনো খোঁজ নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তায় পড়ে গেল। আলোর হাসির মাখা ফুটে নেমে এলো আধারের ছায়া। ফোন ট্রাই করতে করতে অবশেষে শ্রাবণের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল ঈশান। সবাইকে অপেক্ষা করতে বলে ও বাইক নিয়ে শ্রাবণের বাসার উদ্দেশ্যে রওনা দিল। শ্রাবণের বাসা পৌঁছে অবাক হলো, বাসার দরজায় বড় তালা ঝুলছে। শ্রাবণ, সবাই কোথায় গেল তাহলে? ঈশান পাশের বাসায় দরজায় নক করলো। একজন ভদ্রমহিলা দরজা খুলতে ঈশান জিজ্ঞেস করলো, আন্টি শ্রাবণরা কোথায় গেছেন? তুমি কে? আমি ওর বন্ধু। তুমি জানো না ওর আজ বিয়ে? কি? ওরা সবাই শ্রাবণের বিয়ে উপলক্ষে ওদের গ্রামের বাড়ি গেছে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো ঈশানের। কাউকে কিছু না জানিয়ে শ্রাবণ এরকম একটা কাজ করলো কিভাবে? ঈশান ফিরে এলো রেজিস্ট্রি অফিসে। সবার মুখে চিন্তার ছাপ। ঈশান ঢুকতেই তাকে সবাই মিলে ঘিরে ধরলো কী হয়েছে জানার জন্য। ঈশান সবটা বলার পর সবাই একদম চুপ। আলো চারিদিকে কেমন ঘুরছে, মনে মনে হলো ওর। কিন্তু নিজেকে সামনে নিল সে। দ্রুত উঠে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। ঈশান, দিয়া, প্রমি, নিলয় সবাই পিছন থেকে ডাকলো আলোকে, কিন্তু আলো একবারও থামলো না। কয়েকদিন যাবৎ আলোর মা লক্ষ্য করছে আলো ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কীরকম একটা হয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন করলে উত্তর দেয় না। ঈশান, শ্রাবণ, প্রমি সবাই অনেক ফোন করছে আলোকে, পরে কিন্তু কোনো ফোন রিসিভ করেনি। বাসা পর্যন্ত দেখা করতে এসেছে, কিন্তু নিজের রুম থেকে বের হয়নি আলো। শ্রাবণের ভালোবাসার জন্য ও কষ্টে মরে যাচ্ছে এমন নয়, ও নিজের অস্তিত্বের সাথে নিজে লড়াই করে নিজে নিজে আসার পথে এগিয়ে চলার মানে কিন্তু পড়া নিরাশের ছায়া থেকে মুক্তি পেতে চাইছে। কিন্তু সব কিছু কঠিন হয়ে উঠছে তার। আরও কিছুদিন পর খানিকটা স্বাভাবিক হলো আলো। একদিন বিকালবেলা আলোর মা তাকে বললেন, আলো একটু তৈরি হয়, বাসার ঘরে আয়, একজন তোর সাথে আলাপ করতে এসেছে। কে? আছে না একজন, গেলেই পাবি। কিন্তু তৈরি হতে হবে কেন? তো যেভাবে ইচ্ছে সেভাবে আয়। আলো যেভাবেই ছিল সেভাবে বসার ঘরে গেল। সেখানে খুব সুন্দর মধ্যবয়স্ক একজন ভদ্রমহিলা বসে আছেন। কে উনি? আলো তাকে চিনতে পারল না। উনি আলোকে দেখে মৃদু হাসি দিয়ে বললেন, এসো।
আপনাকে তো ঠিক চিনলাম না আলো। মনে করো না আমি তোমার আরেক মা। আমি কিছুই বুঝতে পারছি না। তোমার অনেক গুণের কথা শুনেছি, সামনাসামনি দেখে আরও ভালো লাগলো। কোথায় শুনলেন? শুনেছি কোথাও। আমার কোনো মেয়ে নেই, তুমি আমার ঘরে মেয়ে হয়ে থাকবে? কি বলতে চাইছেন আপনি? আমি তোমায় আমার ছেলের বউ করতে চাই, কিন্তু আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। মায়ের কাছে যেতে আবারও প্রস্তুতি লাগে নাকি বোকা মেয়ে? দেখি হাতটা বলে ভদ্রমহিলা আলোর হাত ধরে একটি স্বর্ণের আংটি পরিয়ে দিল। হঠাৎ এমন ঘটনায় ভ্যাবাচ্যাকে খেয়ে গেল আলো। মহিলার কণ্ঠে এত মায়া যে কিছু বলতে পারল না সে। ভদ্রমহিলা চলে যাবার পর আলো ওর নিজের মায়ের উপর রাগ দেখালো। আলো ওর মাকে অনেক বুঝানো বিয়েতে রাজি হয়ে যাবার জন্য। আলো রাজি হলো না। অবশেষে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তখন আর আলো কোনো উপায় না রইল না। ভদ্রমহিলার কথাবার্তা খুব ভালো লেগেছিল আলো, কিন্তু সে বিয়েতে জড়াতে চায়নি। ঠিক হলো ঘরোয়াভাবে আলোর বিয়ে। পরের দিন ওর বরের বাড়ির লোক একটি রিসেপশনের আয়োজন করলো। নতুন বাড়িতে পা রাখতে গিয়ে বেশ অবাক হলো আলো। এত বড় বাড়ি গাড়ি সব এদের নিজেদের। তাহলে ওর মতো মেয়েকে বউ করে আনার কি কারণ? বরের মুখ পর্যন্ত দেখেনি এখনো আলো। রেজিস্ট্রি খাতায় সাইন করে দিয়েছিল কিছু না দেখে না জেনে। ভাগ্যকে ছেড়ে দিয়েছিল উপরওয়ালার হাতে। আলোর শাশুড়ি ওকে একটা ঘরের সামনে এনে দিয়ে বলে, ভিতরে যাও মা, আমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। আলোর মনে কীরকম একটা ভয় কাজ করতে শুরু করলো। কে অপেক্ষা করছে? কে জানে? ওনার ছেলে যদি তাকে অপছন্দ করে। মনে অনেক সংশয় নিয়ে ঘরে প্রবেশ করলো আলো। সারা ঘর বিভিন্ন রঙের ফুলে সাজানো, ফ্লোরে গোলাপি পাপড়ি দিয়ে বড় বড় লাভ বানানো, তার মধ্যে লেখা আলো। দেওয়ালের দিকে তাকিয়ে আরও অবাক হলো। তার এক্সিবিশনের পেন্টিংটা এই ঘরের দেওয়ালে কিভাবে এলো? আর একটু এগিয়ে এতগুটিক একটু টেবিলের উপর অনেকগুলো ক্যান্ডেল, তার পাশে একটি বড় অ্যালবাম খুলে রাখা, সেখানে আলোর সেই ফটোশ্যুটের ছবি। আলো কিছু মেলাতে পারছে না। ঘরের লাইটিংটা বেশ অন্যরকম, অনেক কম আলো সব কিছু দেখা যায়। রুমের সাথে বড় বারান্দা, সেখানে একজন দাঁড়িয়েছে কাপা কাপা পায়ে, সেদিকে এগুলো আলো। বারান্দা অনেক রকমের গাছ টবে সুন্দর করে করব সাজিয়ে রাখা, একপাশে বসার জায়গা, সেইখানে একটি বই পড়ে আছে। আশেপাশে একটি ছেলে বাইরের দিকে তাকিয়ে আছে। কে এই ছেলে? যে ছেলেকে যে আলোকে এতটা ভালোবেসেছে বলে মনে হচ্ছে। ছেলেটার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, তারপর জিজ্ঞাসা করলো, কে আপনি? ছেলেটা কোনো কথা না বলে আলোর দিকে ঘুরে তাকালো। আলো একই দেখছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ঈশান, আপনি এখানে? আলো, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না মানে এসব কি? এসব কি বুঝতে পারছো না? বলতে হবে মুখে? এতদিন শুধু শ্রাবণের জন্য বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু সে তোমার সাথে খুব অন্যায় করলো। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। মাকে সব বললাম, তারপর সিদ্ধান্ত মায়েরই নেওয়া। আমার মা খুব ভালো আলো, কখনো আমাকে কোনো কষ্ট পেতে দিতেন না। আলো কি বলবে বুঝতে পারলো না। চোখ ভিজে এলো তার। চোখের জল কেন তোমার আলো? একদম চোখে জল আনবে না। আমি তোমাকে আর কখনো কাঁদতে দেব না বলে আলোর চোখের জল মুছে দিল ঈশান। তারপর আচমকা জোরে জোরে জড়িয়ে ধরলো আলোকে আর বলল, ভালোবাসি অনেক। জীবনে এই প্রাপ্তি অবিশ্বাস্য লাগছে আলোর কাছে। সেও হৃদয়ের সব কষ্ট ভুলে জড়িয়ে ধরল ঈশানকে। 5 বছর পর লন্ডনে একটা পেন্টিং এক্সিবিশনে একটি পেন্টিং বেশ আলোচিত হচ্ছে। একটি পদ্মপাতার উপর ফুটফুটে একটি ছোট্ট মেয়ে শুয়ে শুয়ে হাসছে। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু অপরূপ সুন্দর লাগছে। রাজকন্যার মতো মেয়েটির সাজ, আর পদ্ম বিলটা মনে হচ্ছে যেন কোনো এক রাজপ্রসাদ। যে পেন্টিংয়ের দিকে তাকাচ্ছে চোখ ফেরাতে পারছে না। হঠাৎ এখানে কর্তৃপক্ষ একটি ঘোষণা করলো যে এই আর্টিস্টের আলো আধারে সেখানে উপস্থিত হয়েছেন। সাথে সাথে ভিড় জমালো সেই আর্টিস্টকে দেখতে। আলো, ঈশান আর 2 বছর ছোট্ট রাজকন্যা ইরাকে সাথে দাঁড়িয়ে পেন্টিং দিতে ইরাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিল আলো। চারিদিকে ঘিরে রেখেছে লোকজন। কেউ কেউ তো বলতে চাইছেন, কেউ কেউ অটোগ্রাফ চাইছেন। এত কিছু প্রাপ্তি আনন্দের চোখে ভিজে এলো। মনে মনে ভাবলো, আসলে জীবন বড় অদ্ভুত। আমাদের কষ্ট দেয়, আবার মনে ঘুরালে দাঁড়ানোর শক্তি যোগায়। একটু চেষ্টা করলেও অনেক বেশি কিছু উপহার দেয়। আর আমরা সহজে জীবন থেকে পরাজিত হয়ে বসে থাকি। সমাপ্ত। এই পার্টটা বড় হলো। এটা সম্পূর্ণ আলো আধার গল্পটা শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।